আমরা ক্লাসটা শুরু করি। তো এখানে বলা হয়েছে গত ক্লাসের শেষে একটা বাড়ির কাজ দেওয়া হয়েছিল, যেখানে এ আর বি কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলা হয়েছিল। তো এখানে হচ্ছে এ কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা আছে, বি কে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করা আছে। অ্যান্সার গুলো হচ্ছে কি এখানে দিয়ে দেওয়া আছে। তো আপনি একটু কাইন্ডলি যদি করে থাকেন বাসায় তাহলে মিলিয়ে নিবেন, আর যদি করে না থাকেন তাহলে দেখে নিবেন। ঠিক আছে, এটাকে আরো কাটাকাটি করা যাইতো, আপনি চাইলে কাটাকাটি করতেও পারেন, নাও করতে পারেন, এটা তেমন একটা সমস্যা না। সমস্যা হবে তখন যখন এটা এমসিকিউ কোশ্চেনে থাকবে আর আপনি যে উত্তরটা বের করেছেন সেটা অপশনে থাকবে না। কথাটা আবার বলছি, সমস্যাটা হবে তখন যখন এটা এমসিকিউতে থাকবে কিন্তু আপনি একটা উত্তর বের করেছেন সেটা অপশনে নাই, তখন সমস্যাটা হবে। অর্থাৎ সে হয়তোবা হচ্ছে গিয়ে কাটাকাটি করে লিখেছে, অর্থাৎ এটাকে 3 দিয়ে ভাগ করে লিখেছে কত, 3 7 21, 2 0 3 6 18, 2 7 3 9 27, আর নিচেরটা লিখেছে হচ্ছে 3 3 3 0। তো তখন হচ্ছে গিয়ে একটু সমস্যাটা হবে আর কি, যদি অপশনটা এরকম থাকে। তো কিছু করার নাই, এটা ম্যানুয়ালি হচ্ছে গিয়ে করতে হবে, এটা কোনো শর্টকাট নেই। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কথা। আর এইখানে এটাকেও সেম, এটাকেও যদি আমি কাটাকাটি করি তাহলে 2 দিয়ে কাটলে কত আসে, 2 দিয়ে কাটলে আসে হচ্ছে 99, 19, আর এটাকে 2 দিয়ে কাটলে কত আসে, 2 দিয়ে কাটলে আসে হচ্ছে 45। আবার যদি হচ্ছে 3 দিয়ে কাটেন তাহলে 15, আবার যদি হচ্ছে 3 দিয়ে কাটেন তাহলে হচ্ছে 33, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 11, আবার 3 দিয়ে কাটলে হচ্ছে 5। তাহলে এটাকে 11/5 হচ্ছে গিয়ে লিখা যায়, কাটাকাটি করে লিখা যায়। √5 একটি অমূলদ সংখ্যা, এটার প্রমাণটা এখানে লিখি নাই, কারণ গত ক্লাসে আমরা √2 একটি অমূলদ সংখ্যা সেটা নিয়ে অনেকক্ষণ মারামারি করেছিলাম। √2 একটি অমূলদ সংখ্যা সেটা নিয়ে আমরা অনেকক্ষণ মারামারি করেছিলাম। তো এই জন্য হচ্ছে কি এটা এখানে লিখি নাই। যাদের একটু সমস্যা হয়েছে এটা প্রমাণ করতে, তারা কষ্ট করে গত ক্লাসে রেকর্ডিংটা দেখে নেবেন। আচ্ছা ভাইয়া, যোগটা একবার করে দেখিয়ে দিলে ভালো হয়, না করে দিলে কি খারাপ হয়? আচ্ছা, তো যোগটা কিভাবে করেছিলাম আমরা, এখানে কিছু একটা ছিল। তো ফার্স্ট হচ্ছে এই 3টাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। প্রথমে 3টাকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হয়। নিয়মটা কি ছিল? নিয়মটা ছিল হচ্ছে এইখানে কয়টা সংখ্যা আছে যেগুলো হচ্ছে আবৃত্ত। এখানে সংখ্যা আছে হচ্ছে 3টা যেগুলো আবৃত্ত, এখানে সংখ্যা আছে একটা যেটা আবৃত্ত, এখানে সংখ্যা আছে 2টা। আবৃত্ত মানে কি, কয়টার উপর পৌনঃপুনিক আছে, এখানে কয়টার উপর পৌনঃপুনিক আছে। তাহলে এখানে পৌনঃপুনিক আছে হচ্ছে 3টার উপর, একটার উপর আর 2টার উপরে। যেখানে 3টার উপর, এখানে একটার উপর, এখানে 2টার উপর। তো যে কাজটা করতে হয় সেটা হচ্ছে ফার্স্টে এদের লসাগুটা নিতে হয়। এদের আপনি প্রথমে লসাগু নেবেন। 3 1 2 এর লসাগু কত, এই 3টার লসাগু হচ্ছে 6। এরপরে দেখবেন কি, এরপর দেখবেন হচ্ছে অনাবৃত্ত কয়টা করে আছে। এরপর দেখবেন আপনি অনাবৃত্ত কয়টা করে আছে। তো এখানে অনাবৃত্ত মানে দশমিকের পর অনাবৃত্ত কয়টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে নাই, এখানে একটা, এখানে একটা, আর এখানে নাই। তারপর এদের মধ্যে নিতে হয় হচ্ছে সর্বোচ্চ। এই 3টার মধ্যে সর্বোচ্চ কত দেখেন, এই যে 1 1 0, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা কত, এদের মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 1। এখন আমার কাজ হচ্ছে যেগুলো আমি দেখতে পাচ্ছি এই প্রত্যেকটাকে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে এমন ভাবে বানাবো যাতে প্রত্যেকটার অনাবৃত্ত থাকে একটা করে আর আবৃত্ত থাকে 6টা করে। তো এটা কিরকম হবে দেখতে, 0.2309 এরকম একটা জিনিস হবে। তো এখানে 3 আর 9 উপর পৌনঃপুনিক। আর আমি যদি এটা লিখতে থাকতাম তাহলে পরেরটা কি হইতো, এটা যদি লিখতে থাকতাম তাহলে পরেরটা হইতো হচ্ছে 30। সেম ভাবে নিচেরটা যদি লিখি, নিচেরটা কি হবে, 2.1999999, এরপর দুটো হচ্ছে 99, এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। এরপর এটা যদি লিখি তাহলে কি হবে, 0.92929299। ঠিক আছে, তারপর এখানে একটা পৌনঃপুনিক, এখানে একটা পৌনঃপুনিক। তো দেখেন এই যে সবগুলাকে আমরা কি করলাম, সবগুলাকে আমরা সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলাম। এটা গত ক্লাসে আমরা শিখেছিলাম। আচ্ছা, এরপরে এই সাইডে কেন নিয়েছিলাম এটা বলেছিলাম, আসন্ন মানটা যাতে ঠিকঠাক মতো আসে এই জন্য। এরপরে হচ্ছে সরল সহজ মনে আপনি খালি হচ্ছে যোগ করে দিবেন। তো এখানে কি আসে, এখানে আসে হচ্ছে গিয়ে 8, এখানে আসে হচ্ছে গিয়ে 5, এখানে আসে হচ্ছে 8, এখানে আসে হচ্ছে 3, এখানে আসে হচ্ছে 2, এখানে আসে হচ্ছে 2, এখানে আসে হচ্ছে 0, এখানে আসে হচ্ছে 6, এখানে আসে হচ্ছে 3, এখানে আসে হচ্ছে 3। তারপর পৌনঃপুনিক হবে কোনটা কোনটার উপর, এইটা আর এটার উপর হবে হচ্ছে পৌনঃপুনিকটা। তাহলে আমাদের আলটিমেটলি অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে 3.36022386 আর 8 এর উপর হচ্ছে আপনার পৌনঃপুনিকটা।
তো এটা ছিল হচ্ছে গত ক্লাসে আমরা দেখেছিলাম, তাও হচ্ছে কয়েকজন বলেছেন, এই জন্য হচ্ছে এটা দেখিয়ে দিয়েছি, কিন্তু পরেরটা দেখাবো না ভাই, পরেরটা একটু বড়। এটা হচ্ছে কি আমরা একটু রেকর্ডিংটা দেখে নিব, ইনশাল্লাহ উপকৃত হব। এই যে √5 একটি অমূলদ সংখ্যা, আর এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, এগুলা পরীক্ষায় আসে। তো এই ছিল হচ্ছে কথাবার্তা গত ক্লাসের বাড়ির কাজ নিয়ে। আজকে ক্লাসটা শুরুই হবে একটা পোল কোশ্চেন দিয়ে, চেষ্টা করেন পোল কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার প্রদান করা। তো চলেন আমরা একটু দেখি এটার অ্যান্সারটা কি হবে। অনেকে অনেক কিছু দাগাচ্ছেন, কোনোটি নয় হচ্ছে আকর্ষণীয় অপশনের জন্য দাগাচ্ছেন অনেকে। আচ্ছা সমস্যা নাই, চলেন কোনটা উত্তর হবে সেটা একটু দেখে নিই। 31, 9, 12, 48, না 48% মানুষ দাগাইছেন হচ্ছে ডি নাম্বারটা, কেন আমি বুঝলাম না। বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা, ও বুঝছি, মানে খালি √ওভার দেখছেন তো এই জন্য হচ্ছে গিয়ে ভাবছেন যে √ওভার থাকলেই তো ভাইয়া বলছিল হচ্ছে যে অমূলদ সংখ্যা হবে, না ব্যাপারটা এরকম না। উপরেরটাকে যদি আপনি একটু ভাঙেন তাহলে জীবনটা একটু সহজ হবে। দেখেন আপনি যদি √27 কে এভাবে লিখেন √9 × 3, তাহলে এটা কি আসবে √9 ইন্টু হচ্ছে √3, আর √9 মানে কি, √9 মানে হচ্ছে 3, মানে এইটা মূলত হচ্ছে 3√3, অর্থাৎ √27 কে আমরা লিখতে পারি হচ্ছে 3√3। এবার দেখেন √48, √48 কে আমরা কি লিখতে পারি, √16 × 3। এই যে 16 দেখতে পাচ্ছেন, 16 কে যদি আপনি আলাদা করে লিখেন √16 × √3, আর √16 মানে হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 4√3। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি উপরে হচ্ছে 3√3 আর নিচে লিখতে পারি হচ্ছে 4√3। তো যখন আপনি এটাকে কাটাকাটি করবেন তখন থাকবে হচ্ছে 3/4। তাহলে এটা এমন একটা ভগ্নাংশ যে ভগ্নাংশের লবেও একটা পূর্ণ সংখ্যা আছে, হরেও একটা পূর্ণ সংখ্যা আছে। সো এটা একটা মূলদ সংখ্যা হবে। কিন্তু এটা মূলদ সংখ্যা হবে না, কারণ এটা এমন একটা ভগ্নাংশ যার লবে একটা অমূলদ সংখ্যা আছে আর নিচে একটা পূর্ণ সংখ্যা আছে। তো এইটা দিয়ে আপনার এটাকে মূলদ সংখ্যা জাস্টিফাই করা যাবে না। মূলদ সংখ্যা হইতে হইলে এমন ভাবে ভগ্নাংশ আকারে থাকতে হবে যাতে উপরেও একটা পূর্ণ সংখ্যা থাকে, নিচেও একটা পূর্ণ সংখ্যা থাকে। এটার উপরে পূর্ণ সংখ্যা নাই। আর এটা কি, এটা তো হচ্ছে গিয়ে ওই যে অপূর্ণ বর্গ সংখ্যার বর্গমূল হচ্ছে অমূলদ সংখ্যা। তো এটাও অমূলদ, এটাও অমূলদ, খালি এটাকে যদি আমরা একটু ভাঙি তাহলে এটা একটা মূলদ ভগ্নাংশ পাওয়া যায়। এজন্য হচ্ছে আমাদের উত্তর 1 নাম্বারটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এই হচ্ছে ক্যালকুলেটর ভাগ করলেই তো হয়, জি ক্যালকুলেটরে ভাগ করলেই দেখবেন ক্যালকুলেটর এখানে একটা মূলদ সংখ্যা দেখাবে। ক্যালকুলেটরে ভাগ করলেই দেখবেন ক্যালকুলেটর এখানে একটা মূলদ সংখ্যা দেখাবে। তো তখন তো হয়ে গেলই। আচ্ছা, এ দিতে চাইছিলাম কিন্তু দেইনি। অপূর্ণ বর্গ সংখ্যা মানে কি, অপূর্ণ বর্গ সংখ্যা মানে বুঝেন না। আচ্ছা দেখেন, 4 কে স্কোয়ার করলে কত হয় 16, 5 কে বর্গ করলে কত হয় 25, 6 কে বর্গ করলে কত হয় 36, 7 কে বর্গ করলে কত হয় 49। এই যে এগুলো হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এগুলো হচ্ছে কোন একটা পূর্ণ সংখ্যাকে বর্গ করলে যেই সংখ্যাগুলো পাই সেগুলো হচ্ছে মূলত পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা বাদে বাকি যেগুলো আছে, মনে করেন হচ্ছে গিয়ে 15, 13, 11, 8, এগুলো হচ্ছে গিয়ে অপূর্ণবর্গ সংখ্যা। কারণ কোন পূর্ণবর্গ সংখ্যাকে বর্গ করে আপনি 8 পাবেন না, কোন পূর্ণবর্গ সংখ্যাকে বর্গ করে, মানে কোন পূর্ণ সংখ্যাকে বর্গ করে আপনি 13 পাবেন না। তো যেই সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করে অন্য একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়, এই পরের পূর্ণ সংখ্যাগুলোকে বলা হয় হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা। এই হচ্ছে কথা, মানে 16, 25, 36, 49 এগুলো হচ্ছে এক একটা পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা চলেন এবার সামনের দিকে যাই। তো এখানে খুবই ইজি বিজি একটা জিনিস আছে, কি বলা আছে দেখেন, বলা আছে গুণ করো। তো আমরা যথেষ্ট উচ্চ শিক্ষিত, আমরা সবাই জানি কিভাবে হচ্ছে গিয়ে গুণ করতে হয়। তো আমরা একটু করে ফেলি চলেন। প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবেন। তো এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কি আসে ভাইয়া, 8-এর উপরে পৌনঃপুনিক, তার মানে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তার মানে একটা নয়। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে একটা, তার মানে একটা শূন্য। যতগুলা সংখ্যার উপর পৌনঃপুনিক নিচে ততগুলা নয়, আর দশমিকের পরে যতগুলা পৌনঃপুনিক বাদে থাকবে ততগুলো শূন্য। তো নিচে লিখলাম 90। উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে 28 মাইনাস, এরপর কত হবে, মাইনাস হবে হচ্ছে 2 ইন্টু, এখানে হচ্ছে কত, এখানে দুইটা সংখ্যার উপর পৌনঃপুনিক, তার মানে হচ্ছে দুইটা নয়, আর উপরে হবে হচ্ছে 4, 2, 18 মাইনাস 42, অর্থাৎ পৌনঃপুনিক বাদে যে অংশটুকু থাকে সেই অংশটুকু আমরা মাইনাস করে ফেলি। আলটিমেটলি কি পাচ্ছি, আলটিমেটলি এখানে পাচ্ছি হচ্ছে 90, আর এখানে পাচ্ছি হচ্ছে 26, আর এখানে পাচ্ছি হচ্ছে কত 4176, ডিভাইড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 99। তো এরপরে হচ্ছে আপনি চাইলে হচ্ছে কিছুক্ষণ এখানে কাটাকাটি করতে পারেন, আবার হচ্ছে কি ডিরেক্ট গুণ করে লিখেও দিতে পারেন। তো ওই যে বললাম যেটা এমসিকিউ তে সমস্যা হতে পারে।
তো হচ্ছে একটু যদি কাটাকাটি করেন তাহলে কি আসবে, এখানে আসবে 2 দিয়ে কাটলে 45, আর এখানে 2 দিয়ে কাটলে আসবে হচ্ছে 13, এখানে 3 দিয়ে কাটলে আসবে হচ্ছে 33, এখানে 3 দিয়ে কাটলে আমাদের হিসাব করা লাগবে। 3 3 একে 3, 1 1 3 3 9, 2 7 3 নং 27, 3 দুগুণ 6 3 দুগুণ 6 3 নং 27, 3 দিন আগে খাতে 1 3। আচ্ছা এবার 9 দিয়ে 11 দিয়ে 14, আবার 3 দিয়ে যাবে, আবার 3 দিয়ে কাটলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে 11, আর এটা কত আসবে, 3 দিয়ে কাটলে আসবে হচ্ছে 4, 3 দিয়ে কাটলে আসবে হচ্ছে 6, 3 দিয়ে কাটলে আসবে হচ্ছে 4, এরকম কিছু একটা কি 3 4 12 2 হাতে 1 3 6 18 19 9 হাতে 1 3 4 12 1 13, এরকম কিছু 4 10 4 14 8, তো মনে কাটাকাটি করা যায় না। তাহলে এইখান থেকে আপনি কি পাবেন, এখান থেকে আপনি 464 কে 13 দিয়ে গুণ করেন আর 45 কে 11 দিয়ে গুণ করেন। 45 কে 11 দিয়ে গুণ করলে 495, এটা সহজ, কিন্তু এই 464 কে 13 দিয়ে গুণ করলে কত, এটা একটু ক্যালকুলেটর করা লাগবে, এটা একটু ক্যালকুলেটর করা লাগবে। 464 ইন্টু 13, এটা হচ্ছে 6032। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 6032 ডিভাইডেড বাই 495, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো ইজি বিজি জিনিস, এটা আসলে এত একটা কঠিন কিছু না, জাস্ট আপনি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবেন, সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে গুণ করে দিবেন। তো এবার আসেন পরেরটা দেখি, আবৃত্ত দশমিকের ভাগ। আবৃত্ত দশমিকের ভাগ, তো গুণ যে বুঝে সে হচ্ছে কি ভাগও ইজিলি বলতে পারবে, গুণ যে পারে সে ভাগও ইজিলি বলতে পারবে, এটা এত একটা কঠিন কিছু না। তো চলো এটা আমরা দেখি। এখানে আমরা প্রথমে এটাকে হচ্ছে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে ফেলি। তো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা কিভাবে, কয়টার উপর পৌনঃপুনিক আছে ভাইয়া, 4টার উপর পৌনঃপুনিক আছে। তো 4টার উপর পৌনঃপুনিক থাকলে এখানে কয়টা 9 হবে, এখানে 9 হবে হচ্ছে 4টা, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটাও নাই, এজন্য কোনো শূন্য হবে না। আর উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে 2 2 7 1 8 মাইনাস হচ্ছে গিয়ে 2, এটা লিখবো উপরে। ভাগ আছে, ভাগ থাকুক। এরপরে এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে কয়টা আসবে, 9 আসবে 2টা, আর দশমিকের পরে অনাবৃত্ত কয়টা আছে, অনাবৃত্ত আছে একটা। উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে 1 9 1 2, মাইনাস কত হবে, মাইনাস হবে হচ্ছে 19। এখন এটা থেকে এটা বাদ দেন, এর থেকে এটা বাদ দিলে কত আসে, এটা থেকে বাদ দিলে আসে হচ্ছে 2 2 7 1 6 ডিভাইডেড বাই 4টা 9 ইন্টু 990টা উপরে চলে যাবে, আর নিচে কত হবে, 1912 থেকে আপনার 19 বাদ যাবে, তাহলে কত থাকে, তাহলে থাকে হচ্ছে গিয়ে 7 12 93, 1893। তো এরপরে হচ্ছে গিয়ে বসে বসে এটাকে ওই যে বললাম যেটা, যে ভাগ করতে হবে, ভাগটা করে দেখতে হবে এটা কত আসে। দেখি আমার ক্যালকুলেটর এটা ভাগ করলে কত আসে, এটা 22716, 22716, সুন্দর একটা কিছু দেখা গেল না, 999 ইন্টু হচ্ছে 1893। ও খুবই সুন্দর একটা জিনিস আসছে, 120 বাই 101, এটা লিখে দিলে হবে, 120 বাই 101, এটা লিখে দিলেই হবে, এটাই অ্যান্সার, এটাই আমাদের স্যার। আচ্ছা এবার আসলে হচ্ছে এখানে একটু গরল করতে বলছে, আমরা একটু সরি সরল করতে বলছে, আমরা একটু সরল করি চলেন। তো সরল করার আগে চলেন হচ্ছে আপনাদেরকে একটা ভুল ভাঙিয়ে দেওয়া যাক। এখানে প্রায় 95% মানুষ একটা জিনিস ভুল জানেন, চলেন ওই জিনিসটা ঠিক করে দিই। আমরা ছোটবেলায় একটা কাজ করতাম, যখন হচ্ছে সরল করতাম তখন কাজটা ছিল এরকম, যে হচ্ছে কোন ক্রমে আপনার হচ্ছে গিয়ে সরলের সরলীকরণটা করতে হয়। মানে আমি যে অপারেশন গুলো করবো, এই যে গুণ ভাগ যোগ বিয়োগ ব্র্যাকেটের কাজে করব, তখন যেই ক্রমে করব, ওই ক্রমটা হচ্ছে নর্মালি এইটা দিয়ে অনেকে মনে রাখতো, বদমাস বা কিছু একটা বলে। তো এখন ঘটনা হচ্ছে অনেকে জানেন এটা মানে সাবট্রাকশন বিয়োগ, এটা মানে এ এডিশন মানে হচ্ছে যোগ, এটা মাল্টিপ্লিকেশন গুণ, এটা ডিভিশন, এটা ভাগ, এটা হচ্ছে ব্র্যাকেট। আর আমার কথা হচ্ছে এই ও মানে কি, এই ও মানে হচ্ছে অর্ডার, আর এই অর্ডার অফ, এই অর্ডারটা বেসিক্যালি অর্ডার অফ পাওয়ার থেকে আসছে, মানে সূচক, সূচকটা থেকে আসছে। অর্থাৎ কখনো যদি আপনি এরকম কিছু একটা দেখেন যে 5 ডিভাইডেড বাই 2 ইন্টু হচ্ছে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 6 মাইনাস হচ্ছে 1, এখানে সবার আগে যার কাজ করতে হবে সেটা হচ্ছে এটা, সবার আগে এর কাজ করতে হবে। ঠিক আছে, অর্ডার, অর্ডার অফ পাওয়ার বলে আর কি, সূচকের কাজটা হচ্ছে সবার আগে করতে হবে। তো এটা আমাদের স্কুল কলেজে আমাদের মানে আমারও শিখেছিল, এটা আমিও অনেক পরে জানছি, যে হচ্ছে গিয়ে এটা মানে এর, কেন যে এর বলে আমি জানি না, এটা আসলে এটা মানে এর কেন বলে, কিন্তু ঘটনা হচ্ছে এটার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে এটা, এটা হচ্ছে অর্ডার বোঝায় এখান থেকে, অর্থাৎ সূচকের কাজটা আগে করতে হবে। ঠিক আছে, আচ্ছা তো এই হচ্ছে গিয়ে ঘটনা, আমরা অনেকগুলা মানুষ অ্যান্সার দিয়েছি, তো আমরা চাই একটু সংশোধন করে নিলাম আর কি নিজেদেরকে আজকে। আচ্ছা সেটা সমস্যা না, এটা শিখানো হয়েছে ভুল, এটা আপনারা দোষী না,
শিখানো হয়েছে কি করবেন। আচ্ছা, তো এবার আসেন এখানে এখানে কি আছে 0.3 এর উপর পৌনঃপুনিক, তো এটাকে আমরা কি লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3/9। তারপরে কি, তারপর হচ্ছে ইন্টু এখানে 0.83 এর উপর পৌনঃপুনিক, তো এই যে 3 এর উপর পৌনঃপুনিক আমরা একটা 9 লিখবো। এরপর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কয়টা আছে ভাইয়া, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আছে হচ্ছে একটা, তাহলে আমরা একটা শূন্য লিখবো। এরপর উপরে কি লিখবো, উপরে লিখবো হচ্ছে 83 মাইনাস হচ্ছে 8, উপরে হবে 83 মাইনাস ভাগ। এরপর এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে 5/10 ইন্টু এখানে কি লিখবো, এখানে লিখবো হচ্ছে 1/9 প্লাস এখানে কি আছে 0.35, 5 এর উপর পৌনঃপুনিক, তাহলে এটাকে আমরা লিখবো হচ্ছে 35 মাইনাস হচ্ছে 3, আর নিচে লিখবো হচ্ছে 90 ভাগ কত হবে, ভাগ হবে হচ্ছে 8 এর উপর পৌনঃপুনিক, তাহলে একটা 9 হবে, আর দশমিকের পরে একটা অনাবৃত্ত, এই জন্য একটা শূন্য হবে। আর এখানে আপনার 8 শুধু 8 আছে, মানে 8 এর আগে তো -0, এটা লেখার দরকার নেই। তাহলে কি করলাম আবার বলি, একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এজন্য একটা 9, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া কিছুই নাই, এজন্য কোনো শূন্যও নাই, এটা হলো কি 3/9। এখানে কি, এখানে হচ্ছে একটা সংখ্যার উপর পৌনঃপুনিক, এজন্য একটা 9, আর দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা, এজন্য একটা শূন্য। এখানে পুরো যে জিনিসটা আছে সেটা লিখে ফেললাম 83 মাইনাস কি হবে, মাইনাস হবে হচ্ছে পৌনঃপুনিক বাদে যে অংশটুকু আছে সেটা হবে -8। আচ্ছা, এবার আসেন পরেরটা, এই পরেরটাই হচ্ছে বললাম, এটা জানেন, এটা এটা একটার উপর আছে, এখানেও সেম, একটার উপর পৌনঃপুনিক একটা 9, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া হচ্ছে একটা, এই জন্য একটা শূন্য। আর উপরে কি হবে, উপরে হবে 35 মাইনাস 3, এই যে পৌনঃপুনিক ছাড়া যে অংশটুকু এটা বাদ। এখানেও সেম, 8 এর উপর পৌনঃপুনিক, এই জন্য একটা 9, দশমিকের পর পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা, এই জন্য একটা শূন্য। তো এটা হচ্ছে 8/90। তো এখন হচ্ছে কি আমরা একটু হালকা ক্যালকুলেশন করবো, ক্যালকুলেশন করলে এটা কত আসে, যে এটা কাটাকাটি যায়, তাহলে থাকে হচ্ছে 1/3 ইন্টু এখানে উপরে কি থাকে 83 থেকে 8 গেলে হচ্ছে 75 ডিভাইডেড বাই 90 ভাগ এখানে কত আসে ভাইয়া, এখানে আসে হচ্ছে 5/9, তো 5/9 মানে হচ্ছে 1/2, সরি 5/10, 5/10 মানে হচ্ছে 1/2, আর এটা হচ্ছে 1/9 প্লাস এখানে হচ্ছে 35 থেকে 3 গেলে হচ্ছে 32 ডিভাইডেড বাই হচ্ছে 90, এখানে আছে হচ্ছে ভাগ, তো ভাগকে যদি আমরা গুণ আকারে লিখি তাহলে নিচে চলে আসবে 8 আর উপরে চলে যাবে হচ্ছে 90। তো আলটিমেটলি কি পাচ্ছি, এখানে কাটাকাটি করলে কত আসবে ভাই, এখানে কাটাকাটি করলে আসে হচ্ছে 3 দিয়ে কাটলে 25। আচ্ছা, তাহলে উপরে হবে 25, নিচে হবে হচ্ছে 90, আবার কাটাকাটি করা যেত, আচ্ছা করতেছি পরে। আর এখানে কত আছে, এখানে ভাগ আছে হচ্ছে গিয়ে 1/18, এটা আমরা আগে কাজ করব, তারপর হচ্ছে প্লাস এখানে দেখেন হালকা কাটাকাটি যায়, থাকে কি, থাকে হচ্ছে শুধুমাত্র 4। এবার এখানে যদি আপনি উল্টায় লিখেন তাহলে কি পাবেন, 25/90 ইন্টু হচ্ছে 18, আর এখানে পাবেন হচ্ছে 4, 5 18 90, আর এখান দিয়ে কাটলে হচ্ছে 5, তাহলে অ্যান্সারটা হচ্ছে কত, অ্যান্সারটা হচ্ছে 5 প্লাস 4, এটাই হচ্ছে। চলেন আমরা এবার হচ্ছে একটু সামনের দিকে যাই। ও আচ্ছা, আজকে হচ্ছে কি কি জানি বলে, ক্লাসের শুরুতে সালাম ভাই আপনাদেরকে একটা কোশ্চেন করছিল তাই না, যে গতকাল তো ছুটি ছিল, তো এই ছুটির অবসরে আপনারা কে কি করেছেন, তাই না, এরকম একটা কোশ্চেন ছিল, যেটা ভাই এর আগের ব্যাচেও কোশ্চেনটা করছে। তো ওইটার বেসিসে হচ্ছে গিয়ে আপনার কি জানি বলে, একটা কথা আমার আছে, সেটা হয়তো আমি ক্লাসের শেষে বলবো। তো আপনারা এমনি হচ্ছে যে যাই করেন না কেন, আমাদের আসলে কি করা উচিত এই অবসর সময়গুলাতে, সেটা নিয়ে কি আমরা কি একটু ভাবি নাকি, নাকি হচ্ছে কি অবসর সময়গুলা আমরা মনের আনন্দে অপচয় করি, সেটা একটু ভাবা প্রয়োজন আর কি, বা আসলে কি করা উচিত সেটা কি আমরা কোথাও থেকে পেতে পারি নাকি, বুঝছেন? তো এটা হচ্ছে ইনশাল্লাহ ক্লাসের শেষে একটু হালকা বলার চেষ্টা করবো হয়তোবা। আচ্ছা, 21-এ নাচ, আচ্ছা ও এই কালকে 21-এ, আচ্ছা। তো আমরা এই পরের পোল কোশ্চেনটা একটু অ্যান্সার করার চেষ্টা করি, সময় পাবেন 2 মিনিটের মতো, কারেক্ট অ্যান্সার দিয়েন, আন্তরিকভাবে ধন্যবাদ। প্রথমত হচ্ছে এইটাকে যদি হচ্ছে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে কি পাই, 0.3 উপর পৌনঃপুনিক, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 3/9 ইন্টু হচ্ছে 0.08 উপর পৌনঃপুনিক, তো 8 উপর পৌনঃপুনিক থাকে, এটা কিভাবে লেখা যায়, এটাকে লেখা যায় হচ্ছে উপরে হবে 8 আর নিচে হবে হচ্ছে 90, কারণ দশমিকের উপর একটা সংখ্যার উপর পৌনঃপুনিক আর একটা হচ্ছে অনাবৃত্ত, তাহলে নিচে হবে 90 আর উপরে হবে হচ্ছে 8। তো এখন যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি পাই, ক্যালকুলেশন করলে এখানে পাই হচ্ছে 30, এখানে কাটাকাটি করলে কত পাই, এখানে 2 দিয়ে কাটলে 4, এখানে 2 দিয়ে কাটলে 15, তাহলে উপরে কত আসে, উপরে আসে হচ্ছে গিয়ে 4, নিচে আসে 5 9 5 1 3 5, নিচে আসবে হচ্ছে 135। তো এখন এই 4/135 কত, আমাদের গণনাকারী যন্ত্রে যদি আমরা এটা প্রেস করি তাহলে সে আমাদেরকে অনেক ভালো মতোই উপকার করবে, সেটা কি 4 ডিভাইডেড বাই
135। তো দেখেন সে কি উপকার করে, সে বলে এটা নাকি 4/135। তো আমরা খুব উপকৃত হয়েছি পোকা ক্যালকুলেটর। তো আপনারা এরপরে যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে একটা বাটন আছে দেখেন, এই যে এস, এই যে অ্যারো দিয়ে হচ্ছে ডি ডেসিমালে নিয়ে যায় সে। তো এটা যদি আমরা হচ্ছে দেই তাহলে হচ্ছে কি সে আমাদের এখন সে একটু হালকা উপকার করছে। দেখেন দশমিকের পরে জিরো আছে একটা, কিন্তু 296 এটা বারবার আসতেছে, বুঝছেন? তো এটা বারবার আসতেছে। এর পরের স্লাইডে আমরা দেখবো এই বারবার আসা জিনিসটা থেকে কিভাবে আসন্ন মান এখানে 3 কেন আসলো, এটার পরের স্লাইডে আমরা দেখতে পাবো, বুঝছেন? তা আপাতত হচ্ছে কি এটা চিন্তা করেন যে এখানে 296 এটাই বারবার আসতেছিল, কিন্তু পরেরটাও 296 লিখতে চাচ্ছিল ওরা, কিন্তু ক্যালকুলেটরটা তো জায়গা নেই। তো জায়গা না থাকার কারণে সে আসন্ন মানটা লিখছে এখানে 3। আসন্ন মান কি এটা এর পরের স্লাইডে ইনশাআল্লাহ আমরা শিখবো। কিন্তু আপাতত আমাদের যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে ঘটনাটা আসলে কি হচ্ছে, যে 296টা বারবার রিপিট করছে। তার মানে পৌনঃপুনিক কোথায় হবে, 296 এর উপর, আর শূন্যর উপর পৌনঃপুনিকটা হবে না। তাহলে একটা শূন্য থাকতে হবে আর 296 এর উপর পৌনঃপুনিকটা হতে হবে। আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে গিয়ে 1 নাম্বারটা। অ্যান্সারটা হচ্ছে 1 নাম্বারটা। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি কথা। আচ্ছা এবার আসেন হচ্ছে এই যে মান আর আসন্ন মানের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে কি। তা আমরা হচ্ছে গিয়ে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে গিয়ে তার মান বলতে কি বোঝায় আর আসন্ন মান বলতে কি বোঝায়। যেমন কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এইটার 5 দশমিক স্থান পর্যন্ত মানটা কত, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে এটার 5 দশমিক স্থান পর্যন্ত মানটা কত, তাহলে আপনি কি বলবেন? এটার 5 দশমিক স্থান পর্যন্ত, এটার 5 দশমিক স্থান পর্যন্ত মান হবে হচ্ছে যা লেখা আছে তাই, 1 2 3 4 5 যেটা লেখা আছে সেটাই, 4.46238 যেটা লেখা আছে সেটা। তারপর হচ্ছে গিয়ে আপনাকে যদি আপনার কাছে যদি জানতে চাওয়া হয় এটার 4 দশমিক স্থান পর্যন্ত মান কত, তাহলে আপনি লিখবেন 4 দশমিক স্থান পর্যন্ত মান হবে হচ্ছে জাস্ট 4 দশমিক স্থান পর্যন্ত যেটা লেখা আছে সেটাই, 4.4623। তারপর হচ্ছে আপনার কাছে যদি জানতে চাই হচ্ছে এটা 3 দশমিক স্থান পর্যন্ত মান কত, যেটা লেখা আছে সেটাই, যেটা লেখা আছে সেটাই 4.462। তারপরে হচ্ছে গিয়ে যদি জানতে চায় যে 2 দশমিক স্থান পর্যন্ত মান কত, তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত মান হবে হচ্ছে 4.46। এক দশমিক স্থান পর্যন্ত বুঝছেনি ঘটনাটা কি করবে। এবার আসুন যদি আসন্ন মানগুলো জিজ্ঞেস করে, যদি আসন্ন মানগুলো জিজ্ঞেস করে তাহলে কি লিখবো, 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান, 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 5 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করার জন্য আপনি যেটা করবেন 1 2 3 4 5, এরপর দেখবেন এর 6 নাম্বারটা 5 বা 5-এর চেয়ে বেশি নাকি, এটার 6 নাম্বারটা 5 বা 5-এর চেয়ে বেশি নাকি। এখানে 6 নাম্বার সংখ্যাটা কি, 6 নাম্বার সংখ্যাটা হচ্ছে 4, এখানে 6 নাম্বার সংখ্যাটা হচ্ছে 4। তো 6 নাম্বারটা যদি 5 বা 5-এর চেয়ে বেশি হয় তাহলে এর আগেরটার সাথে 1 যোগ করতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 6 নাম্বারটায় 4 আছে, তাহলে কোনো কিছু যোগ করার দরকার নেই। এটা আসন্ন মানটা কত হবে, আসন্ন মানটা হবে 4.46238, এটাই থাকবে। আচ্ছা এবার আসেন যদি আপনাকে বলা হয় হচ্ছে 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে, আপনাকে যদি বলা হয় 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা বের করতে, তাহলে এটা কি হবে? 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কি হবে, তখন আমরা কি দেখবো, তখন আমরা দেখবো যে 5 নাম্বার যে সংখ্যাটা আছে সেটা কি 5 বা 5-এর চেয়ে বেশি নাকি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার সংখ্যাটা হচ্ছে 5-এর চেয়ে বেশি। এখানে কত আছে, 5 নাম্বার সংখ্যাটা হচ্ছে 8, এই জন্য 4 নাম্বারটার সাথে জাস্ট 1 যোগ করে দিবেন। তাহলে কি আসবে, এটার আসন্ন মানটা 4.4624। আমরা যত দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান বের করতে বলবে তারপরের ডিজিটটা দেখবো, তারপরের ডিজিটটা যদি 5 বা 5-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে হচ্ছে গিয়ে জাস্ট আগেরটার সাথে 1 যোগ করে দিবেন। তো এরকম করে বাকিগুলো আর করলাম না, বাকিগুলো হচ্ছে গিয়ে আপনি নিজেই পারার কথা না, তাও একটা করি, আরেকটা করি। মনে করেন 3 দশমিক স্থান পর্যন্ত, আপনার 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মানটা কি হবে। এটা হবে হচ্ছে 4.462 হবে। কেন, কারণ এটা 4 নম্বর সংখ্যাটা দেখেন, 4 নম্বর সংখ্যাটা কিন্তু 3, এটার 4 নাম্বার সংখ্যাটা হচ্ছে 3, এজন্য এখানে কোনো কিছু যোগ হবে না, যেরকম আছে সেরকমই থাকবে।
তো এই হচ্ছে গিয়ে ঘটনা। একজন লিখছে 4 কেন হবে ভাই? বললাম তো আসন্ন মান হচ্ছে গিয়ে তারা চিন্তা করে এর পরেরটা যদি 5 বা 5 এর চেয়ে বড় হয়ে যায় তখন এটাকে আগেরটার সাথে 1 যোগ করে লিখে আর কি, এই আর কিছু না। কারণ এখানে ব্যাপারটা কেন ঘটে এরকম, মনে করেন 2.639, খেয়াল করে দেখেন 2.639 কিন্তু 2.640 খুবই কাছাকাছি, তাই না? এটা কিন্তু 2.640 খুবই কাছাকাছি। আপনি যদি এটাকে বাদ দিয়ে লিখেন তাহলে পরের লাইনে যদি আপনি এটা লিখেন 2.63, তো একটা সমস্যা হয়ে যাবে। তো আপনি এটা সমান কত লিখতে চাচ্ছেন? এটা সমান 2.630 লিখতে যাচ্ছেন। ব্যাপারটা কি ছিল? ব্যাপারটা ছিল 639টা 640 খুব কাছাকাছি ছিল, আপনি লিখছেন হচ্ছে 630। তো এই যে একটা সমস্যা, যে যার কাছাকাছি তার মানে আসন্ন মান মানে হচ্ছে যেটার কাছাকাছি সেটা যাতে লিখেন আর কি। তো 639 কার কাছাকাছি? 64 এর কাছাকাছি, এই জন্য হচ্ছে আমরা এটা লিখছি। এমনকি 637 হচ্ছে 64 এর কাছাকাছি, 66 হচ্ছে 64 এর কাছাকাছি, এর নিচে যেগুলো আছে 64 ওইটা 63 এর কাছাকাছি, বুঝছেন? তো এটা হচ্ছে কি আসন্ন মানের মেইন কনসেপ্টটা আর কি, যেটার কাছাকাছি লাস্টে হচ্ছে কি ওইটা দিয়ে লিখে আর কি, এই আর কিছু না। তো এটার উপর বেসিস করে কি একটা পোল কোশ্চেন আছে? ও না, পোল কোশ্চেনটা পরে। আমরা এখন হচ্ছে কি বর্গমূল বের করা শিখবো। আমরা এখন বর্গমূল বের করাটা শিখবো। তো বর্গমূল বের করা, আমি জানি না আপনাদের কি মনে আছে নাকি যে ছোটবেলায় আপনারা হচ্ছে কি বর্গমূল নির্ণয় করা শিখেছিলেন ছোটবেলায়। সহজ করে দিই, 787 বলা হলো এটাকে 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখো। তা আপনি চিন্তা করবেন এই যে 2 দশমিক স্থান পর্যন্ত যদি আপনি লিখেন তাহলে এই যে 8.78 এইটা বেসিক্যালি কার কাছাকাছি ভাইয়া? এই যে এখানে যে 8.78 আছে, একে যদি 2 দশমিক স্থান পর্যন্ত আপনি 8.78 লিখেন, আপনি যদি 8.78 লিখেন তাহলে বেসিক্যালি আপনি কি বুঝাচ্ছেন? আপনি বুঝাচ্ছেন এটা মানে হচ্ছে 8.780, যে এটা বুঝাচ্ছেন। কিন্তু আপনি যদি এইটা লিখেন 8.79, তাহলে আপনি বুঝাচ্ছেন হচ্ছে এটা বেসিক্যালি 8.790। মানে এটাকে যদি আমি 2 দশমিক স্থান পর্যন্ত লিখি তাহলে কি এভাবেই লিখার কথা না? মনে করেন আপনি আসন্ন মানটান কিছু বুঝেন না, আপনি বুঝেন আহারে যা আছে তাই লিখে দিব, এটা বুঝেন না। আমি বলতেছি না, এটাকে কি লিখতে হবে? এটাকে 8.79 লিখতে হবে। তো এটা কেন লিখতে হবে? কারণ এই যে জিনিসটা আছে এটা কার কাছাকাছি আছে? এটা কি 8.787, এটা কি 8.780 কাছাকাছি আছে, নাকি এটা 8.790 এর কাছাকাছি আছে? তো কমন সেন্স খাটান, এই যে 87 এটা কার কাছাকাছি? 90 এর কাছাকাছি। তো এই জন্য বেসিক্যালি হচ্ছে 8.787 যখন থাকে তখন হচ্ছে কি আমরা 8.79 লিখি। অর্থাৎ এই যে 8 এর পরের সংখ্যাটা আমরা দেখি এটা কত। এটা যদি 5 বা 5 এর চেয়ে বড় হয় তাহলে হচ্ছে কি আমরা আস্তে করে এখানে 1 যোগ করে দিই। তো নিয়মটা হচ্ছে যত ঘর পর্যন্ত আসন্ন মান বের করতে বলে তার পরের সংখ্যাটা আমরা চেক করি, তার পরের সংখ্যাটা কি 5 বা 5 এর চেয়ে বেশি নাকি। যদি 5 বা 5 এর চেয়ে বেশি হয় তাহলে হচ্ছে কি আমরা জাস্ট আগেরটার সাথে 1 যোগ করে দিই। এটা মানে বোঝাচ্ছে যে এই সংখ্যাটা বেসিক্যালি হচ্ছে এর কাছাকাছি, অর্থাৎ 79 এর কাছাকাছি, প্রায় 79, এটা প্রায় 78 না। ঠিক আছে, এই হচ্ছে কি কথা ভাইয়া। এটা যদি আমরা 85 থাকে তাহলে কি লিখবো? 85 থাকলে তখন হচ্ছে গিয়ে 9 লিখবো। 85 থাকলে ওইটা আমরা 9ই লিখবো। 85 যখন থাকবে ওইটা আমরা ধরে নিয়ে হচ্ছে 90 এর কাছাকাছি, এটা রীতি ভাইয়া। এখানে যদি 85 থাকে তাহলে আমরা এখানে 79 লিখবো, ধরে নিব হচ্ছে ওইটা 79 এর কাছাকাছি। এটা রীতি, রীতিটা হচ্ছে এরকম 5 বা 5 এর চেয়ে বেশি হয়ে যায়। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কথা ছোটবেলার পড়াশোনা। আচ্ছা, এবার চলেন হচ্ছে আমরা বর্গমূল নির্ণয় করি। এইটার অ্যান্সার ইজ 3.6। হ্যাঁ, এটা আপনি ক্যালকুলেটরে বের করলে তো পারেনি। এটা যদি আপনি ক্যালকুলেটরে দিয়ে দেন, ক্যালকুলেটর আপনাকে যথেষ্ট উচ্চশিক্ষিত বানাই দিবে। এই যে দেখেন ক্যালকুলেটর দিয়ে দিলেই, ক্যালকুলেটর দেখেন এই যে √13, ক্যালকুলেটর আপনাকে অ্যান্সার দেখাই দিবে। ওহো, এই যে দুষ্টু দুষ্টু ক্যালকুলেটর, মাঝে মাঝে দুষ্টুমি করে, বোকা। আমার দরকার এটা। তো এই যে দশমিক নিয়ে গেলাম, এই যে দশমিক নিয়ে গেলে আমার বলছে কি 3 দশমিক স্থান পর্যন্ত বলছে, তাই না? তো আমি দেখবো যে 3 দশমিক স্থান পর্যন্ত কি আসে, এই যে 4 নাম্বারটা দেখবো। 4 নাম্বারটা কত আছে? 5, তাহলে এটার সাথে আস্তে করে 1 যোগ হয়ে যাবে। তো এখন তো যদি পরীক্ষায় কখনো আসে, ইনশাল্লাহ আসবে না, এটা প্রায় 99% শিওর যেটা পরীক্ষায় কখনো সৃজনশীল আসে না, কিন্তু তাও বলা তো যায় না কিছু, আমরা একটু শিখে রাখলাম আর কি। আমরা একটু শিখে রাখলাম কিভাবে এটা ম্যানুয়ালি করতে হয়। তো চলুন হচ্ছে গিয়ে দেখা যায় এটা কিভাবে ম্যানুয়ালি করতে হয়। তার আগে একটু ছোটবেলার জিনিসটা মনে করিয়ে দিই। সেটা হচ্ছে, মনে করেন আপনাকে বলা হলো 1024, এটাকে করো হচ্ছে গিয়ে বর্গমূল। দেখি কি করবেন? বর্গমূল করবেন। তো এটা বর্গমূল করার সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে আপনি একবার বাম পাশ এই যে ডান পাশ থেকে দুটো দুটো করে জোড়া বানাবেন। তো জোড়া বানালে এই যে 24-এর উপর একটা দাগ দিবেন, 10-এর উপর একটা দাগ দিবেন। এরপর নিয়মটা হচ্ছে 10-এর নিচে যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা লিখবেন। 10-এর চেয়ে কম, 10-এর কাছাকাছি যে পূর্ণবর্গ সংখ্যা আছে সেটা লিখবেন। তো 10-এর চেয়ে কম, 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 9। 9 হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, 1 একটা পূর্ণবর্গ সংখ্যা, 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। তো 10-এর চেয়ে নিচে কি আছে? 10-এর চেয়ে নিচে আছে হচ্ছে 9, লিখলাম 9।
এই যে 9, এই 9-এর বর্গমূলটা আপনি লিখবেন হচ্ছে এখানে। এখানে 9 লিখবেন, ঠিক আছে, কিন্তু 9-এর বর্গমূলটা লিখবেন হচ্ছে এখানে। এখানে কত হবে? এখানে হবে হচ্ছে 3। এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে এই 10 থেকে 9 বাদ দিব। বাদ দেওয়ার পর এখানে যে দুইটা সংখ্যা বাকি থাকবে ওই দুইটা সংখ্যাকে আস্তে করে নামিয়ে দিব। জোরে নামাইলেও সমস্যা নেই, জোরে নামাইলেও সমস্যা নেই, আমরা জাস্ট এখানে যে দুইটা সংখ্যা থাকবে ওই দুইটা সংখ্যাকে নিচে নামাই দিব। নামায় দেওয়ার পর আমরা এখানে যেটা থাকবে তার দ্বিগুণটা এখানে লিখবো। এখানে যেই সংখ্যাটা থাকবে তার দ্বিগুণটা আমরা এখানে লিখবো। 3-এর দ্বিগুণ কত ভাইয়া? 3-এর দ্বিগুণ হচ্ছে 6, আমরা লিখলাম 3-এর দ্বিগুণটা এখানে। এরপরে নিয়মটা হচ্ছে এখানে এমন একটা সংখ্যা লিখা, এখানে এমন একটা সংখ্যা আপনি লিখবেন যেই সংখ্যাকে এই পুরো সংখ্যাটা দিয়ে গুণ করলে 124-এর সমান বা তার চেয়ে ছোট হয়। অর্থাৎ আমি যদি এখানে লিখি হচ্ছে 3, আমি যদি এখানে কত লিখি? এখানে যদি 3 লিখি তাহলে পুরো সংখ্যাটাকে আমি 3 দিয়ে গুণ করবো। 3 দিয়ে গুণ করলে কত আসে দেখেন? 3 3 9, 3 6 18। সো এটা কি ভাই 124-এর চেয়ে বড়? এটা কিন্তু 124-এর চেয়ে, সরি 124-এর চেয়ে কি ছোট? না, এটা 124-এর চেয়ে ছোট না। তো এমন কিছু লিখতে হবে যাকে এটা দিয়ে গুণ করলে আপনার 124-এর সমান বা 124-এর ছোট আসে। তাহলে দেখেন আমি যদি এখানে 1 লিখি, আমি যদি এখানে 1 লিখি তাহলে কিন্তু এটা হচ্ছে ছোট আসে, কিন্তু কাছাকাছি হয় না। আমি যদি 2 লিখি তাহলে কত আসে দেখেন? 2 লিখলে কত আসে? 2 দুগুণা 4, 6 দুগুণা 12। তো 2 লিখলে একেবারে খাপে খাপ। তাহলে আমরা হচ্ছে 2 লিখলাম, 2 লিখে হচ্ছে এটা থেকে এটা মাইনাস করে দিলাম। আর এই যে 2টা লিখলাম, এই 2টা এখানেও লিখবেন। তো আমাদের 1024-এর বর্গমূল কত? 1024-এর বর্গমূল হচ্ছে 32। তো এই নিয়মটা আমরা ছোটবেলায় শিখেছিলাম। কোন ক্লাসে এটা আমার মনে নাই, 6 7 এর কোন একটাতে হবে, কিন্তু আপনারা অনেকে হচ্ছে গিয়ে ভুলে গিয়েছেন। তো একটু জাস্ট মনে করায় দেওয়ার হালকা প্রচেষ্টা ছিল, ঠিক আছে? তো এই হচ্ছে কথা। এবার আসেন, আচ্ছা, তো চলেন এবার হচ্ছে আমরা এটার বর্গমূলটা নির্ণয় করি। তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবো, কিছু লিখা লাগবে না ভাই, বুঝছেন? কিছু লিখা লাগবে না, খালি তাকায় থাকেন। আমি করি, আপনারা হচ্ছে গিয়ে খালি তাকায় থাকেন। এটাই মোর দেন যথেষ্ট, মানে মোর দেন ইনাফ আর কি, ঠিক আছে? কিছু লিখার প্রয়োজন নেই। তো এখানে আমরা যে কাজটা করব, এখানে তো হচ্ছে 13 তো একটা অপূর্ণবর্গ সংখ্যা, এটাতে 1024-এর মতো জীবন সহজ না। আমরা যে কাজটা করতে হবে, দশমিকের পরে কয়েকটা জোড়া শূন্য নিতে হবে। দশমিকের পরে কয়েক জোড়া শূন্য নিতে হবে। তো এখন কথা হচ্ছে ভাই, আমরা শূন্য কতক্ষণ ধরে নিতে থাকবো? কথা হচ্ছে আমরা শূন্য কতক্ষণ ধরে নিতে থাকবো? যত ঘর পর্যন্ত বলবে, মনে রাখবেন, খেয়াল করেন, যত স্থান পর্যন্ত বলবে দশমিকের পরে তত জোড়া সংখ্যা থাকবে। আবার বলছি কথাটা, যত স্থান পর্যন্ত বলবে দশমিকের পরে তার চেয়ে, সরি তত জোড়া না, তার চেয়ে এক জোড়া বেশি ইয়া থাকবে। কেন এক জোড়া বেশি? এটা লাস্টে উত্তর পেয়ে যাবেন। আবার বলছি, যত স্থান পর্যন্ত বলছে, এখানে কত স্থান পর্যন্ত বলছে? 3 দশমিক স্থান। তা আমি দশমিকের পরে 4 জোড়া শূন্য নিব। যদি আজকে এখানে 4 দশমিক স্থান বলতো, তাহলে আমি দশমিকের পরে 5 জোড়া শূন্য নিতাম। যত দশমিক বলবে দশমিকের পরে তার চেয়ে এক জোড়া বেশি শূন্য নেবেন। এখানে 3 বলছে, এই জন্য 4 জোড়া নিয়েছি। এবার দাগ দিতে থাকবো, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর এদিকে তো একটা আছে। এবার নিয়ম ঠিক আগেরটার মতো। এখানে কত দেখতে পাচ্ছেন? 13। তো 13 হচ্ছে গিয়ে যদি আমরা ইয়া করি, 13 নিচে যদি একটা পূর্ণবর্গ সংখ্যা নিই, সেটা কত? সেটা হচ্ছে গিয়ে আপনার 9। আমরা লিখলাম 9। তো 13 থেকে 9 গেলে কত? 13 থেকে 9 গেলে 4। এটা আপনি যথেষ্ট উচ্চশিক্ষিত, এগুলো আপনি বোঝেন, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানে কত লিখবেন? এখানে 3 আছে, এই 3-এর দ্বিগুণ সংখ্যাটা লিখতে হয় এখানে। 3-এর দ্বিগুণ সংখ্যাটা লিখতে হয় এখানে। তো আমরা লিখে ফেললাম 3-এর দ্বিগুণ সংখ্যাটা। তো 3-এর দ্বিগুণ সংখ্যা লেখার পর এরপরে কাজটা কি? এরপরে কাজটা হচ্ছে আমরা এখানে এমন কিছু একটা লিখবো যাতে গুণ করার পর 400 চেয়ে ছোট আসে, যাতে গুণ করার পর 400 চেয়ে ছোট আসে। তাহলে চলেন একটু আমরা কি লিখা যায়। এখানে যদি আমি 5 লিখি তাহলে কি আসবে? এখানে 5 লিখলে 5 5 25-এর 5 হাতে 2 5 30 2 32। যদি 6 লিখতাম 5 30 শূন্য হাতে 3 6 36 3 39। আচ্ছা, 6ও লিখা যায়, এখানে 6 লিখেছে। তাহলে আমরা কি নিব? 6 নিব। আমরা এখানে নিব হচ্ছে এই যে দশমিকের পর এখানে হচ্ছে কি একটা 6 আসবে। তো 6 দিয়ে গুণ করলে হচ্ছে এখানে 6, এখানে 9, আর এখানে 3। এবার এটা থেকে বাদ দেন, এটা থেকে বাদ দিলে কত আসে? এখানে আসে হচ্ছে 4, আর এখানে হচ্ছে পরের জোড়া শূন্য নামবে। পরের জোড়া শূন্য হচ্ছে বেগুনি কালার ছিল, এই যে পরের জোড়া শূন্য নামাইছে। নিয়ম আবার সেম, এই যে 6টা কিন্তু এখানেও লিখতে হবে, আবার এখানেও লিখতে হবে। ভাইয়া নিয়ম কি? এখানে কত আপনি চিন্তা করবেন 36 হিসেবে, এটাকে আপনি চিন্তা করবেন 36 হিসেবে। এই 36-এর দ্বিগুণ সংখ্যাটা লিখবেন এখানে। 36-এর দ্বিগুণ সংখ্যাটা আমরা লিখবো হচ্ছে এখানে। তো 36-এর দ্বিগুণ কত ভাইয়া? 36-এর দ্বিগুণ হচ্ছে 72। তো এখন ব্রাদার, এখন তো আপনি পড়ে গেছেন একটা বেড়া জালে। অর্থাৎ আপনি যদি এখানে একও বসান, আপনি যদি এখানে একও বসান তাহলে কত আসে দেখেন। এক বসালে আসে হচ্ছে এককে এটা দিয়ে গুণ করলে 721। এটা কি হইলো? এখানে যদি একও বসান তাহলেও জীবন কঠিন।
তাহলে একও বসানো যাচ্ছে না, তাহলে কি বসাতে হবে? বসাতে হবে হচ্ছে সেই চিরচেনা 0 বসাতে হবে। যদি 0 বসাই তাহলে এখানে কত পাই? এখানে পাই হচ্ছে গিয়ে 0 0 0। এবার এটা থেকে বাদ দেন, এটা থেকে বাদ দিলে 400। এই যে পরের জোড়া কালো যেই শূন্যটা আছে, এই কালো শূন্য জোড়া নেমে যাবে, যেখানে যে কালো শূন্য জোড়া দেখতে পাচ্ছি। আর এখানে কি হবে? এখানে 360-এর দ্বিগুণটা হবে এখানে। 360-এর দ্বিগুণ কত ভাই? 360-এর দ্বিগুণ হচ্ছে 720। এরপর আবার সেম এখানে একটা সংখ্যা লিখবো, এমন ভাবে লিখবো যাতে ওই সংখ্যাকে পুরাটা দিয়ে গুণ করলে 40,000-এর চেয়ে কম হয়। আপনি একটু হিসাব নিকাশ করে দেখবেন যে এখানে যদি 5 বসান, হিসাব নিকাশ তো আর করে না এখনকার ছেলেমেয়েরা, তারা হচ্ছে যে কাজটা করে ক্যালকুলেটরে বসে। তো ক্যালকুলেটরে বসে তাতে আগে থেকে উত্তর জানেনি ঘটনাটা কি করবে, তাই না? তো আমরা হচ্ছে কি একটু চুরি চামারি করলাম, তো হচ্ছে এখানে 5 বসায় দিলাম, তো আমরা যেটা আগে থেকে জানি। তো এখান থেকে এটা বসালে কত আসে? 40,000 থেকে এটা বাদ দিলে 36025। এটাকে জাস্ট 5 দিয়ে গুণ করছি। এখন এটা থেকে এটা বাদ দেন, এটা থেকে এটা বাদ দিলে কত আসবে? এটা থেকে এটা বাদ দিলে আসবে হচ্ছে 3975। আর এখানে কি? এখানে আরো সবুজ দুইটা শূন্য আছে, তারা নেমে যাবে। এই যে সবুজ দুইটা শূন্য দেখতে পাচ্ছেন, এটা নেমে যাবে। আর এখানে কি আছে? এখানে 3605 আছে, তার দ্বিগুণ কত? 3605-এর দ্বিগুণ হচ্ছে 7210। এরপর আবার আমরা এখানে একটা সংখ্যা দিব, এই সংখ্যাটা কত হবে? ক্যালকুলেটরে করলাম, আমরা এটা বুঝে গেছিলাম। সংখ্যাটা হবে হচ্ছে 5। এখানে 5 লিখলে কত আসবে? 360,525। হ্যাঁ, এরপর হচ্ছে কি আর তো লেখার দরকার নেই, আমাদের সবগুলো শূন্য হচ্ছে নেমে গেছে। তাও একটু এটা একটু লিখি, 2 একে 3, এটা হচ্ছে 7, 5 একে 6, 15 থেকে 6 গেলে হচ্ছে 9, 1 7 থেকে 1 গেলে হচ্ছে 6, আর এখানে কত আছে? 9 থেকে 6 গেলে হচ্ছে 3। এতটুকু থাকে, তো এটা লিখলাম জাস্ট ভদ্রতার খাতিরে। তো আমরা যে এখানে একটা 5 বসালাম, যে এই 5টা হচ্ছে এখানে বসাবেন। তাহলে ভাইয়া এখন আপনারা হয়তো অনেকে উত্তরটা পেয়ে গিয়েছেন, যে হচ্ছে 13 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত কত হবে? 13 এর বর্গমূল 3 দশমিক স্থান পর্যন্ত কত হবে? এটা হবে হচ্ছে 3.60। অবশ্যই 6 হবে ভাইয়া। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি তার পরেরটা কত? তার পরেরটা 5। তো তার পরেরটা 5 দেখে আগেরটার সাথে 1 যোগ হবে। তো এটা নিয়ে এতক্ষণ হচ্ছে অনেক মারামারি করেছে আমরা আসন্ন মান নিয়ে। তাহলে পরেরটা 5 দেখে এখানে 1 যোগ। এই যে পরেরটা কি, এইটা চেক করার জন্যই যত দশমিক স্থান বলে তার যে 1 জোড়া বেশি শূন্য নিতে হয়। এই যে পরের সংখ্যাটা কি, এইটা চেক করার জন্যই যত দশমিক স্থান পর্যন্ত বলে তার চেয়ে একটা বেশি জোড়া শূন্য নিতে হয়, মানে দশমিকের পরে সংখ্যা নিতে হয়। ঠিক আছে? তো এই হচ্ছে গিয়ে মোটামুটি পুরো কথাবার্তা। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। পরীক্ষায় কখনো আসে না, জাস্ট একটা জিনিস জেনে রাখা এই। ঠিক আছে? যারা যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন না ইনশাল্লাহ। কিন্তু ধাঁধাটা সহজ, ধাঁধাটা সহজ। এর আগে ক্লাসে একজন মাত্র হচ্ছে ক্লাসের মধ্যেই পেরে গেছিল, সাথে সাথে পারে নাই, কিছুক্ষণ পরে পেরেছিল। দেখি আপনাদের মধ্যে কেউ পারেন নাকি? সুন্দর একটা ধাঁধা। তো চলুন আমরা একটু দেখি। সেটা হচ্ছে একটা সংখ্যা, একটা সংখ্যা, সংখ্যাটা হচ্ছে 10 অঙ্কের। কয় অঙ্কের? 10 অঙ্কের। 1 2 3 4 5 6 7 8 9 10, মানে আপনাদের আয়ত্তের মধ্যে। ধাঁধাটা অনেকটা আপনাদের আয়ত্তের মধ্যে, এত একটা কঠিন না। আচ্ছা, এখানে আপনি 10 অঙ্কের এমন একটা সংখ্যা লিখবেন যেই সংখ্যার প্রত্যেকটা অঙ্ক একটা জিনিস নির্দেশ করে। অর্থাৎ এখানে আপনি যে অঙ্কটা লিখবেন সেটা নির্দেশ করবে এই যে পুরা সংখ্যাটা আছে, এই পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 9 আছে। এইখানে যে সংখ্যাটা আপনি লিখবেন সেটা নির্দেশ করবে এই যে পুরা সংখ্যাটা আছে তার মধ্যে কয়টা 8 আছে। এখানে যে সংখ্যাটা লিখবেন সেটা নির্দেশ করবে এই যে পুরা সংখ্যাটা আছে তার মধ্যে কয়টা 7 আছে। এখানে যে সংখ্যাটা লিখবেন সে নির্দেশ করবে এই পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 6 আছে। এইখানে যে সংখ্যাটা লিখবেন সে নির্দেশ করবে এই পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 5 আছে। এইখানে যে সংখ্যাটা লিখবেন সে নির্দেশ করবে এই পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 4 আছে। এইখানে যে সংখ্যাটা লিখবেন সে নির্দেশ করবে পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 3 আছে। এইখানে যে সংখ্যাটা লিখবেন সে নির্দেশ করবে এই পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 2 আছে। আচ্ছা, আমরা কিন্তু ব্রেকের টাইমটা একটু বলে দিই। আমাদের ব্রেকের টাইমটা হচ্ছে 7:31 থেকে 7:41। এখানে যে সংখ্যাটা থাকবে সে নির্দেশ করবে পুরা সংখ্যাটার মধ্যে কয়টা 1 আছে।
এখানে যে সংখ্যাটা থাকবে সে নির্দেশ করবে পুরা সংখ্যাটার মধ্যে কয়টা শূন্য আছে। ঠিক আছে, তা এখন আমি বলি, এটা বলার পর অধিকাংশ স্টুডেন্ট যে কাজটা করে, ওরা বলে ভাই পেয়ে গেছি, এটা হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। এটা কি হইলো? আমি বলছি এখানে যে সংখ্যাটা থাকবে সে নির্দেশ করবে এই পুরা সংখ্যাটার মধ্যে কয়টা নয় আছে। তো এখানে কি 9টা নয় আছে ভাই? এই যে এই 9 মানে কি বুঝাচ্ছে? এই 9 মানে বুঝাচ্ছে এখানে পুরা সংখ্যাটার মধ্যে নয় আছে 9টা। তো এখানে কি 9টা নয় আপনি দেখতে পাচ্ছেন? এই উত্তর এটা না, উত্তর এটা না। আবার আরেক শ্রেণীর বুদ্ধিজীবী আছে যারা বলে হচ্ছে ভাই এটার উত্তর হবে হচ্ছে এই যে এটা সবগুলা শূন্য, এটার উত্তর হবে হচ্ছে সবগুলা শূন্য। তার এটাও তো হয় না। খেয়াল করে দেখেন, আপনি বলতে চাচ্ছেন হ্যাঁ পুরা সংখ্যার মধ্যে একটাও 9 নাই, একটাও 8 নাই, একটাও 7 নাই, একটাও 6 নাই, একটাও 5 নাই, একটাও 4 নাই, ঠিক আছে সবই বুঝলাম। কিন্তু আপনি বলতে চাচ্ছেন পুরা সংখ্যার মধ্যে একটাও শূন্যও নেই। আপনি বলতে চাচ্ছেন একটা শূন্য নেই, কিন্তু একটা শূন্য তো আছে ভাই। একটা শূন্য আছে, 10টা শূন্য আছে পুরো সংখ্যার মধ্যে, তাই না? তো এটা তো ভুল হয়ে গেল, এটা তো মিললো না, লাস্টেরটা মিললো না। একটু চিন্তা করে দেখেন কি হতে পারে এটা, একটু চিন্তা করে দেখেন। এই যে আরেকজন লিখছে যে ভাই মনে হয় এটা, এটি ভাই একটু চিন্তা করেন না ভাই, এত সহজে পারা গেলে তো হচ্ছে গিয়ে বলতাম না, তাই না? ও লিখছে এটা, এটা কেন হবে দেখেন। আপনার এই সংখ্যাটা কি বলে? এই সংখ্যাটা বলে এই পুরা সংখ্যার মধ্যে কয়টা নয় আছে। তা আপনি লিখছেন শূন্য, তো পুরা সংখ্যার মধ্যে একটা নয় আমি দেখতেই পাচ্ছি, তাতে শূন্য লিখছেন, এটা কি হইলো? তো এটাও অ্যান্সার না। তো চিন্তা করে যদি কেউ পান তাহলে চ্যাট বক্সে পরে লিখেন। হ্যাঁ, আমরা হচ্ছে গিয়ে এই 10টা মিনিট একটু মাথা কাটাই, দেখি হচ্ছে গিয়ে বুঝতে পারি নাকি অ্যান্সারটা কি হবে। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম যে এরকম ছিল, মনে করেন 1 2, তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি লিখা যায়, বি মনে করেন 3 4। তো এখান থেকে আমরা এ ক্রস বি কি লিখতে পারি? তো এ ক্রস বি লিখতে পারি হচ্ছে 1 3 1 4, তারপর হচ্ছে গিয়ে 2 3 2 4, তাই না? 2 3 2 4। তো এখন এই এ ক্রস বি যেটা পেয়েছেন এটার সাথে যদি আবার সি কে ক্রস করেন, তো সি কি, সি মনে করেন হচ্ছে গিয়ে 5 6। তো তখন হচ্ছে যেটা আসবে, তখন তিনটা তিনটা করে আসবে, হচ্ছে ট্রিপল বলে আর কি এগুলো। 1 3 5, তখন আসবে 1 4 6, তারপর হচ্ছে 2 3 5, তারপর আসবে হচ্ছে 2 3 6, সরি 2 4 6, এরকম করে আসবে এই জাস্ট জোরের জায়গায় হচ্ছে এখন ট্রিপলেট করে থাকবে আর কি, ট্রিপলেট বলে। সেটা সমস্যা না, জাস্ট হচ্ছে যেই নিয়ম আছে ওই নিয়মে হচ্ছে আমরা করে দেবো, এটা গণা আসবে না, পরীক্ষায় গণা আসবে না। আর যেটা বললাম যে এই টাইপ হচ্ছে নর্মালি প্রশ্ন যদি উদয় হয়, দেখবেন ভাইয়া যদি হচ্ছে ভুলেও যাই তাহলে একটু হালকা সার্চ টার্চ দিয়ে দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ নিজেই উপকৃত করে ফেলতে পারবেন নিজেকে। বুঝছেন, এটাকে বলা হচ্ছে কি সেলফ হেল্প, নিজেকে নিজে সহায়তা করা। আশা করি উত্তরটা পেয়েছেন। আচ্ছা, আম, এটার উত্তর কেউ দিতে পারছেন? একটু দেখি, দাঁড়ান একটু দেখে আসি। না অ্যান্সার বলবো না, আপনাদের মধ্যে একজন যেহেতু পারছে কেন বলবো, তার মানে আপনি একটু চেষ্টা করলে পারবেন, খালি একটু টাইম লাগতেছে। ওই একটু তাড়াতাড়ি পারছে, আপনার একটু টাইম লাগবে এই। আচ্ছা, তো চলেন হচ্ছে আমরা এখন এই পোল কোশ্চেনটা দেখি, দেখি পোল কোশ্চেনটা কয়জন কারেক্ট অ্যান্সার দিতে পারি। সহজ পোল কোশ্চেন, খুবই সহজ। কয়জন দেখি পোল কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার দিতে পারি। আজকে বাতাসের বাসা নাম্বার কত, মানে গত পরশুর ক্লাসের সলিউশন, ওই কোশ্চেনটা একটু ভুল ছিল। বাতাসের বাসা নাম্বারের কোশ্চেনটা একটু ভুল ছিল, এটা গতকালকে এক জায়গায় সলভ করাতে গিয়ে হচ্ছে গিয়ে ধরা গেছে। ওইখানে আমি বলছিলাম যে বাতাসের তার সংখ্যা দুইটার যোগফলের এককের ঘরে যেটা আছে সেটা বাতাসের নাম্বার, বাতাসের বাসা নাম্বার। জিনিসটা হবে এরকম, সংখ্যা দুইটার গুণফলের এককের ঘরে যেটা আছে সেটা বাতাসের বাসা নাম্বার। কোশ্চেনটা হবে হচ্ছে সংখ্যা দুইটার গুণফল, মানে আকাশ যে দুইটা সংখ্যা ধরেছিল তাদের গুণফলের এককের ঘরে যেটা আছে সেটা বাতাসের বাসা নাম্বার। বুঝছেন, ওইটা একটু ভুল বলছিলাম, যোগফল বলছিলাম, যোগফল বললে একটু সমস্যা হয়ে যায় ধাঁধাতে। ভাইয়া আপনি ধাঁধাগুলো কোথা থেকে পান ভাই? বললাম তো বর্তমান যুগ হচ্ছে ইনফরমেশন এজ। মানে আপনি খালি যদি এটাও লিখে দেন যে আজিজ ভাই ধাঁধা কোথা থেকে পায়, তাহলেও দেখবেন যে গুগলে চলে আসবে ধাঁধাগুলো কোথা থেকে আসে। বুঝছেন, তো এইটা আসলে এত একটা কঠিন ব্যাপার না আর কি, আপনি খুঁজলে আপনিও পাবেন আর কি। ইউটিউবে অনেক অনেক চ্যানেল আছে, একটা সুন্দর চ্যানেল আছে নাম হচ্ছে মাইন্ড ইউর ডিসিশনস, বুঝছেন, খুবই সুন্দর চ্যানেল। আহ মানে ওইটা আমি ফলো করি, ভালো লাগে। আরো অনেক চ্যানেল আছে বুঝছেন, আরো অনেক ধরনের চ্যানেল আছে, এক একবার এক এক সময় এক একটা যখন যেটা সামনে আসে ওইটি। একজন লিখছে
গুগলে সার্চ দিছি আসে না। আপনি গুগল বানান লিখছেন কি? গুগল বানান লিখছেন GOGGLE। আমি এখানে যদি সার্চ দেন তাহলে তো আসবে না। এখানে সার্চ দিলে আসবে GOOGLE তে দেন, তাইলে আসতে পারে গুগল। আচ্ছা, তো চলেন আমরা এটা অ্যান্সারটা দেখি। হ্যাঁ, তো এটা আপনারা অনেকেই হচ্ছে গিয়ে খুব সুন্দর মতো কারেক্ট অ্যান্সার দিয়েছেন অনেকক্ষণ পর, মাশাআল্লাহ। আরে যারা আগের দুইটাতে সাকসেস রেট 0 ছিল, তারাও এটাতে এসে সাকসেস রেট অনেক হাই। আচ্ছা, তো চলেন আমরা একটু দেখি এটা অ্যান্সারটা আসলে কি হবে। ইজি পিজি লেমন স্কুইজি। 60% মানুষ মনে করেন হচ্ছে গিয়ে 3 নাম্বারটা অ্যান্সার হবে, এবং সত্যি কথা এটাই যে 3 নাম্বারটাই অ্যান্সার হবে। তো 3 নাম্বারটা কেন অ্যান্সার হবে? কারণ হচ্ছে গিয়ে আপনি যদি জাস্ট একটু আগে যেটা বলেছি সেটাকে যদি হচ্ছে মনে ধারণ করে থাকেন, তাহলে এটা পেরে যাওয়ার কথা। অর্থাৎ এই যে এইখানে আমরা দেখব যে 3 দশমিক স্থান পর্যন্ত বলা হয়েছে, 4 নাম্বার সংখ্যাটা কি, 4 নাম্বার অঙ্কটা কি? 4 নাম্বার অঙ্কটা হচ্ছে 7। 4 নাম্বার অঙ্কটা 7 হওয়া মানে কি? এটার সাথে 1 যোগ হবে। এই যখন আপনি 1 যোগ করতে গেছেন তখনই হয়ে যাবে জীবনটা একটু কঠিন। 1 যোগ করার পর এখানে 9 সাথে 1 যোগ করলে কত ভাইয়া? 9 সাথে 1 যোগ করলে 10। তো 10-এর শূন্য, হাতে আরো 1 থেকে যাবে, ওই একটা বার এটার সাথে যোগ হয়ে যাবে। 9 সাথে 1 যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে আরো 1 থেকে যাবে, ওই একটা বার এটার সাথে যোগ হয়ে যাবে। 9 আর 1 10-এর শূন্য, হাতে 1, ওই একটা এখানে চলে আসবে। তাহলে আলটিমেটলি জিনিসটা কি? জিনিসটা হচ্ছে 1 বুঝে। মানে আমি এটার সাথে যখন 1 যোগ করবো তখন দেখবো যে আহারে খালি 1 যোগ হচ্ছে না, ওই এক আবার পরেরটার উপর ইম্প্যাক্ট ফেলে, ওইটা আবার পরেরটার উপর ইম্প্যাক্ট ফেলে, ওইটা লাস্টে এখানে চলে আসে। লাস্টে এটা কত আসে অ্যান্সার? অ্যান্সারটা আসে হচ্ছে 1। ঠিক আছে ভাইয়া, 3 দশমিক স্থান কিভাবে হয় তাহলে? এটা কিছু করার নেই, এটা 3 দশমিক স্থান পর্যন্ত দেখেই তো, যে দেখেন এই যে পরের তিনটা সুন্দর লিখছে এটাই। তো চলেন আমরা এবার একটু দেখি পরের স্লাইডে আমাদের জন্য কি আছে। বলা হয়েছে কোন প্রমাণ করো যে কোন বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা। একটা বিজোড় পূর্ণ সংখ্যাকে আপনি বর্গ করবেন, তাহলে একটা বিজোড় সংখ্যা পাবেন, এটা থেকে প্রমাণ করতে বলা হয়েছে। তো কি করা যায় চলেন একটু দেখি। আমরা ধরে নিব উই ক্যাচ, ধরি 2n-1 হচ্ছে একটা বিজোড় সংখ্যা। এটা হচ্ছে 2n-1টা বেসিক্যালি বলা হয় বিজোড় সংখ্যার একটা জেনারেল টার্মের মতো, বুঝছেন? 2n-1 একটি বিজোড় সংখ্যা যেখানে n-টা হচ্ছে আপনার যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, যেখানে n হচ্ছে আপনার যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, n বিলংস টু যে কোনো একটা ন্যাচারাল নাম্বার। দেখেন আপনি n এর এখানে 1 বসান, 1 বসালে কত পাবেন? 1 বসালে এখানে 1 পাবেন। 2 বসালে কত পাবেন? 3 পাবেন। 3 বসালে কত পাবেন? 3 বসালে পাবেন হচ্ছে 5। 4 বসালে কত পাবেন? 7। 5 বসালে কত পাবেন? 9। অর্থাৎ বিজোড় সংখ্যাগুলো পাবেন। তো 2n-1 কে একটা বিজোড় সংখ্যার আপনার একটা জেনারেল ফরম্যাট বলা হয়, ঠিক আছে? যেখানে n গুলো কি? n গুলো হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা তো চিনেন আপনারা, 1 2 3 4 5 6 7 8 যে কোনো কিছু বসাতে পারবেন আপনি n এর জায়গায়। তো এই হচ্ছে গিয়ে ঘটনা। বাইরে সব তো হচ্ছে গিয়ে ওই ইয়েতেই আছে। আর কয়টা স্লাইড আছে? আর বেশি স্লাইড নেই ব্রো, আজকে ক্লাস আগে শেষ হয়ে যাবে, বললাম না আর বেশি স্লাইড নেই। আচ্ছা, তাহলে 2n-1 একটা বিজোড় সংখ্যা যেখানে n, এখন আমাকে বলা হয়েছে এটাকে বর্গ করতে। তো চলেন আমরা একটা সরল সহজ মনে এটাকে বর্গ করে ফেলি। তো 2n-1 হোল স্কয়ার, এটা মানে হচ্ছে 4n স্কয়ার মাইনাস 4n প্লাস হচ্ছে 1। জাস্ট এটাকে বর্গ করে দিলাম। বড় করার পর এইবার আমাদের এটাকে একটা বিজোড় সংখ্যা প্রমাণ করতে হবে, তাই তো? তো এটা প্রমাণটা খুবই সুন্দর। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে 2n কমন নিই। 2n কমন নিলে কি পাই ভাই? 2n কমন নিলে পাই হচ্ছে 2n-2। আমরা এখান থেকে যদি 2n কমন নিই তাহলে পাই হচ্ছে 2n-2। বা অনেকে এখান থেকে 4n ও কমন নেবে, এটা কোনো সমস্যাই না। অনেকে এখান থেকে 4n ও কমন নেয়, কোনো সমস্যা আছে? দাঁড়ান, অনেকে মারামারি শুরু করছেন, আচ্ছা 4n কমন নিচ্ছি ভাই, সমস্যা নেই। এখানে কি বলা আছে? এখানে বলা আছে যে প্রমাণ কর যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল। তো এর আগে যেরকম ধরে নিয়েছিলাম এখানেও কিছু একটা ধরে নিব, ধরি 2n হচ্ছে একটি জোড় সংখ্যা, এখানে ধরবো 2n একটা জোড় সংখ্যা, মানে যে কোনো একটা জিনিসের 2 গুণ করলে সেটা অবশ্যই একটা জোড় সংখ্যা হবেই। তো আমরা ধরে নিলাম 2n হচ্ছে একটা জোড় সংখ্যা যেখানে n হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা, যেখানে n বিলংস টু হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। অর্থাৎ আপনি n এর মান 1 বসালে 2 পাবেন, 2 বসালে 4 পাবেন, 3 বসালে 6 পাবেন, 4 বসালে 8 পাবেন। অর্থাৎ এগুলো যাই বসান না কেন আপনি একটা একটা করে জোড় সংখ্যা পাওয়া শুরু করবেন, ঠিক আছে? 1 থেকে শুরু করে যদি আপনি বসে থাকেন। তো এখন বলছে কি দুইটি ক্রমিক জোড় সংখ্যা, তার মানে এইটার সাথে এটার পরের জোড় সংখ্যাটা যদি আমরা গুণ করি, তো এটার সাথে এটা পরের জোড় সংখ্যাটা গুণ করলে কি আসবে? 2n ইন্টু 2n+2। এটার সাথে পরের জোড় সংখ্যাটা গুণ করলে আসবে হচ্ছে 2n ইন্টু 2n+2, মানে এটার পরের জোড় সংখ্যাটা কিন্তু 2n+2, তাই না? কারণ এটার পরের সংখ্যাটা বিজোড়, এটার পরেরটা হচ্ছে গিয়ে জোড়। তো এখন বলছে এটা 8 দ্বারা বিভাজ্য হবে।
তো এটা ইজি বিজি লেমন স্কুইজি। চলুন কিভাবে প্রমাণ করা যায়। এখানে 2n থাকুক, এই ভিতরটা থেকে একটা 2 কমন নিই। এটা 2 কমন নিলে কি আসে? 2 কমন নিলে আসে হচ্ছে n + 1। তো এখান থেকে কি আসে? এখান থেকে আসে 4n * n + 1। তো এখন হচ্ছে কি একটা সুন্দর জিনিস আমরা পেয়েছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই n * n + 1 এটা আসলে কি মিন করে। এই n * n + 1 মিন করে হচ্ছে পরপর দুইটা ক্রমিক সংখ্যার গুণফল। এই n * n + 1 মিন করে হচ্ছে পরপর দুইটা ক্রমিক সংখ্যার গুণফল। তো এখন আপনি হচ্ছে চোখ বন্ধ করে বা চোখ খুলে যে কোনো দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করেন। মনে করেন 3 × 4 বা 4 × 5 বা 5 × 6 বা হচ্ছে গিয়ে 6 × 7 বা 7 × 8, যে কোনো দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করেন। চিন্তা করে দেখেন, যেই ক্রমিক সংখ্যাকে আপনি গুণ করেন না কেন, গুণ করার পর সবসময় কিন্তু আপনি একটা জোড় সংখ্যা পাচ্ছেন। খেয়াল করে দেখেন, আপনি যখনই দুইটা ক্রমিক সংখ্যাকে গুণ করছেন তখন সবসময় কি পাচ্ছেন? জোড় সংখ্যা পাচ্ছেন। 3 × 4 = 12, 4 × 5 = 20, 5 × 6 = 30, 6 × 7 = 42, 7 × 8 = কত? 56। আর পাবেন না কেন? কারণ যখন দুইটা সংখ্যাকে আমরা গুণ করি, পরপর দুইটা সংখ্যাকে যখন আমরা গুণ করি, তাদের মধ্যে একটা অবশ্যই জোড় হয়। তাদের মধ্যে একটা অবশ্যই কি হয়? জোড় হয়। তো জোড় একটা কিছুকে যখন অন্য কিছু একটা দিয়ে গুণ করা হয়, তখন সে আলটিমেটলি জোড়ই থাকে। ঠিক আছে? তো এজন্য পরপর দুইটা ক্রমিক সংখ্যাকে যদি হচ্ছে গুণ করা হয়, তাহলে হচ্ছে আমরা সব সময় একটা জোড় সংখ্যা পাই। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে আমরা বলতে পারি n * n + 1 এটা একটা জোড় সংখ্যা। এটা কি? এটা হচ্ছে একটা জোড় সংখ্যা। কেন জোড় সংখ্যা? কারণ n আর n + 1 তারা হচ্ছে পরপর দুইটা সংখ্যা হবে। n আর n + 1 এরা হচ্ছে সবসময় পরপর দুইটা সংখ্যা হবে। আর এই পরপর দুইটা সংখ্যা গুণ করলে অবশ্যই আমরা একটা জোড় সংখ্যা পাবো। তো জোড় সংখ্যা পাওয়া মানে কি? জোড় সংখ্যা পাওয়া মানে হচ্ছে n * n + 1। জোড় সংখ্যা পাওয়া মানে হচ্ছে n * n + 1 এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। এটা কত দ্বারা বিভাজ্য? 2 দ্বারা বিভাজ্য। 2 দিয়ে এটাকে ভাগ করা যায়। তাহলে খেয়াল করে দেখেন, 2 দ্বারা বিভাজ্য কোনো একটা জিনিস, এই কথাটা মানে কি? মনে করেন 12, 12 তো 2 দ্বারা বিভাজ্য। এটা মানে কি? এটাকে 2 × 6 লিখা যায়। 18 এটাও তো 2 দ্বারা বিভাজ্য। তার মানে কি? এটাকে 2 × 9 লিখা যায়। 24 এটাও তো 2 দ্বারা বিভাজ্য। এটাকে 2 × 12 লিখা যায়। তার মানে 2 দ্বারা বিভাজ্য যে কোনো একটা সংখ্যাকে কি লিখা যায় ভাইয়া? 2 × সামথিং। 2 দ্বারা বিভাজ্য যে কোনো একটা সংখ্যাকে লিখা যায় 2 × সামথিং। তাহলে এখানে যে জিনিসটা আছে এটা কি? এটা হচ্ছে 2 × সামথিং। এটাকে আমি জাস্ট আপনাকে বোঝানোর খাতিরে একটা কথা লিখতেছি, দেখেন। এটাকে আমরা লিখতে পারি এই যে 4 × 2 × সামথিং। এই সামথিংটা মানে মনে করেন হচ্ছে কে। এটা মনে করেন কে। মানে এখানে কিছু একটা থাকবে। ঠিক আছে? এটাকে আমি কে লিখলাম। তাহলে এখন দেখেন এই পুরো জিনিসটা কি হয়ে গেল? এই পুরো জিনিসটা 8k হয়ে গেল না? এই পুরো জিনিসটা হয়ে গেল হচ্ছে 8k। তার মানে 8k যদি কোনো একটা সংখ্যা থাকে, সে অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। এখন আপনি এটাকে যদি 8 দ্বারা ভাগ করেন, তাহলে সে অবশ্যই হচ্ছে বিভাজ্য হবে। কারণ এটা 8 এর একটা গুণিতক। 8 এর একটা গুণিতক তো অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবেই। তাই না? সো ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে কি, একটু পুরোটা কিভাবে লিখবো সেটা একটু বলে দিই। কথাটা লিখবো হচ্ছে এভাবে, যে যেহেতু n * n + 1 2 দ্বারা বিভাজ্য, সুতরাং কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না। 4n * n + 1, 4n * n + 1 এইটা 8 দ্বারা বিভাজ্য হবেই। এটা 8 দ্বারা বিভাজ্য না হয়ে থাকতে পারবে না। আর 4n * n + 1 যখন 8 দ্বারা বিভাজ্য হয়ে গেছে, তখন তো আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গিয়েছে। তাহলে চলেন পুরো জিনিসটা একটু একবার সামারাইজ করে দেই। এখানে আমাদেরকে বলা হয়েছে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তো আমরা ধরে নিলাম একটা জোড় সংখ্যা হচ্ছে 2n, যেখানে n কি? n হচ্ছে যে কোনো একটা স্বাভাবিক সংখ্যা। এটা 1 2 3 4 5 6 যে কোনো কিছু হইতে পারে, বসানোর পরে 2n সবসময় একটা জোড় সংখ্যা আসবে। তো যেহেতু দুইটা ক্রমিক বলছে, আমরা তার পরেরটা নিলাম। একটা হচ্ছে 2n, তার পরেরটা কি হবে? 2n + 2। এখন এই দুইটার গুণফল দেখবো। তো গুণফল দেখলাম যে আমাদের এরকম কিছু একটা আসলো। এরকম কিছু একটা আসলো হচ্ছে গুণফল। তো এখন আমরা চেক করবো যে এটা একটা জোড় সংখ্যা হবে শিওর। কিভাবে? লজিক্যালি কিভাবে বলা যায়? বলা যায় এইভাবে, n * n + 1 will be an even number। যে এটা একটা জোড় সংখ্যা হবে শিওর। কেন? কারণ এটা হচ্ছে পরপর দুইটা সংখ্যার গুণফল। আর পরপর দুইটা সংখ্যার গুণফল জোড় সংখ্যা না হয়ে থাকতেই পারে না। তো এই জন্য n * n + 1 হচ্ছে একটা জোড় সংখ্যা। আচ্ছা, একটা জোড় সংখ্যা কথাটার মানে কি? জোড় সংখ্যা কথাটার মানে হচ্ছে সে অবশ্যই 2 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এই যে n * n + 1 এটা অবশ্যই হচ্ছে আমার 2 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা, কোনো কিছু যদি 2 দ্বারা বিভাজ্য হয়, এটা কি মিন করে? এটা মিন করে হচ্ছে তাকে যখন আপনি 4 দ্বারা বিভাজ্য 4 দ্বারা গুণ করবেন, সেই পুরো জিনিসটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। অর্থাৎ এতটুকু যদি আপনার 2 দ্বারা বিভাজ্য হয়,
তাকে যখন আপনি একটা 4 দিয়ে গুণ করবেন তাহলে যেই জিনিসটা পাবেন সেই পুরো জিনিসটা 8 দ্বারা বিভাজ্য হয়ে যায়। এটা কিভাবে হয় জাস্ট একটা উদাহরণ দিয়ে এখানে বোঝানো হয়েছে একটু আগে। তো এই ছিল হচ্ছে গিয়ে কথাবার্তা। যারা বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা বুঝেন নাই ইনশাআল্লাহ, যারা নন মুসলিম তারা ওয়াই হচ্ছে 8। তো এখন আসেন এবার হচ্ছে আমরা এটাকে স্কোয়ার করে ফেলি। তো n কে আমরা স্কোয়ার করে ফেলি। n কে স্কোয়ার করলে কত আসে? n কে স্কোয়ার করলে আসে হচ্ছে 2x - 1 হোল স্কোয়ার। তো 2x - 1 হোল স্কোয়ার মানে কি? এটা মানে হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস হচ্ছে 1। 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1। আবার আমরা আগের মতো এখানে কি করব? 4x ইন্টু x মাইনাস 1। তো এখানে এখন একটা জিনিস হচ্ছে আমি একটু হালকা মানে কি জানি বলে সাহায্য নিব গত স্লাইডে আমরা একটা জিনিস শিখেছিলাম। সেটা কি শিখেছিলাম? যে দুইটা ক্রমিক সংখ্যা যদি থাকে তারা অবশ্যই তাদের গুণফল অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। তো এখানে ভাই একটু খেয়াল করেন যে x ইন্টু এক্স মাইনাস ওয়ান, যে এই জায়গাটা একটু খেয়াল করেন, x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা কি ভাই? এটা অবশ্যই দুইটা ক্রমিক সংখ্যার গুণফল। এটা হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যার গুণফল। তাহলে এই দুইটা ক্রমিক সংখ্যার গুণফল কি হবে? এটা অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। অর্থাৎ x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা দুইটা ক্রমিক সংখ্যা, এটা অবশ্যই একটা জোড় সংখ্যা হবে। আমরা লিখে ফেললাম x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে আমাদের জোড় সংখ্যা। এবার আসেন পরের পার্টটা। তো একটা জোড় সংখ্যা যেহেতু তার মানে এটা কি দ্বারা বিভাজ্য হবে ভাই? এর আগে স্লাইডে কি লিখেছি চলেন দেখে নিই। এটা জোড় সংখ্যা যেহেতু তার মানে এটা অবশ্যই 2 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ 2 দ্বারা এটা বিভাজ্য হবে। তাহলে আমরা এটা লিখতে পারি x ইন্টু এক্স মাইনাস ওয়ান এটা হবে হচ্ছে আপনার 2 দ্বারা বিভাজ্য। এটাকে আমরা 2 দ্বারা বিভাজ্য লিখতে পারি। এর আগে স্লাইডে আমরা আরেকটা কথা লিখেছি, 2 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই জিনিসটাকে যদি কেউ 4 দিয়ে গুণ করে সেটা অবশ্যই 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটাকে যদি আমি এখন 4 দিয়ে গুণ করি, এটাকে যদি আমি এখন 4 দিয়ে গুণ করি তাহলে যেটা পাবো সেটা অবশ্যই কি দ্বারা ডিভিজিবল হবে? সেটা অবশ্যই আপনার 8 দ্বারা বিভাজ্য হবে। তো এবার একটু খেয়াল করে দেখেন ভাইয়া, আমি এটাকে 4 দিয়ে গুণ করবো, 8 দ্বারা বিভাজ্য হইলো। এখন একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাকে কেউ যদি বলে ভাই 24 এটা কি 8 দ্বারা ডিভিজিবল? আপনি বলবেন এটা আবার কোনো কোশ্চেন হলো, এটা বাচ্চাদের কোশ্চেন করতেছেন এখানে। হ্যাঁ, এটা অবশ্যই 8 দ্বারা ডিভিজিবল। কিন্তু আমি যদি বলি ভাইয়া 25 মানে বা 25 না লিখে আমি যদি এভাবে লিখি 24 এর সাথে 1 যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটা কি 8 দ্বারা ভাগ করলে আমি কোনো ভাগশেষ পাবো? এটা দেখেন আপনি কিন্তু চিন্তা করা লাগতেছে না। কেন চিন্তা করা লাগতেছে না? কারণ আপনি দেখতেছেন এইখানে আমি 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা পেয়েছি। 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যার সাথে যখন 1 যোগ করা হবে তখন অবশ্যই যেই সংখ্যাটা আমরা পাবো সেটাকে 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত পাবো? ভাগশেষ পাবো হচ্ছে 1। কথাটা আবার বলতেছি, আপনি যদি কখনো এরকম একটা ফরম্যাটে কিছু দেখেন যেখানে 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা আছে, এখানে কি আছে? 8 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা আছে, তার সাথে 1 যোগ করে দিছি। এই যে তার সাথে 1 যোগ করে দিলাম তখন এই পুরো জিনিসটাকে যখন আমি 8 দিয়ে ভাগ করব, পুরো জিনিসটাকে যখন আমি 8 দিয়ে ভাগ করব, এটা তো ডিভিজিবল তাই না? এটা বিভাজ্য হয়ে গেছে। তাহলে আমার ভাগশেষটা কত থাকবে? ভাগশেষটা থাকবে হচ্ছে এই 1। তার মানে এই 25 কে যখন 8 দিয়ে ভাগ করা হয় তখন ভাগশেষটা 1 কেন থাকে? কারণ এই যে আগের যে অংশটুকু 24টা তো 8 দ্বারা বিভাজ্য, এই অংশটাকে আর ভাগ করতে পারতেছি না, এই একটা ভাগশেষ হিসেবে থেকে যায়। তো এখানে খেয়াল করেন আমি দেখতে পাচ্ছি এই যে এই অংশটুকু আমার 8 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। এই অংশটা আমার কি হয়ে গেছে? 8 দ্বারা বিভাজ্য হয়ে গেছে। তো এই অংশটা যদি 8 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে এই পুরো অংশটাকে যদি আমি 8 দ্বারা ভাগ করতে যাই তখন আমার অবস্থাটা কি হবে? আমার এই একটা অবশিষ্ট থেকে যাবে। আমার এই একটা অবশিষ্ট থেকে যাবে। তাহলে আমরা কথাটা কিভাবে লিখতে পারি? আমরা কথাটাকে লিখতে পারি সুতরাং আর কোনো কথা আপনি যে বুঝছেন এটা তাদেরকে লিখে দিলেই হচ্ছে 4x * x - 1 + 1 কে 8 দ্বারা ভাগ করলে 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে, আচ্ছা তোমাদেরকে আর দরকার নেই, থ্যাংক ইউ, অনেক সাহায্য করছে আমাকে, চলে যাও। আচ্ছা, তো এটাকে হচ্ছে গিয়ে যদি 8 দ্বারা ভাগ করা হয় তাহলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এরকম কিছু একটাকে যখন আমরা 8 দ্বারা ভাগ করি তখন প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। তো এটাই হচ্ছে কি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। তো পুরো জিনিসটা একটু আরেকবার বলেছি, ছোট জিনিস কিন্তু একটু বোঝার আছে। আমাদেরকে কিছু একটা দিয়ে দিয়েছে, বলছে এটাকে স্কোয়ার করে দেখাও, 8 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। আমরা এটাকে স্কোয়ার করলাম। স্কোয়ার করার পর আমরা কিছু একটা পেলাম, আমরা এরকম কিছু একটা পেলাম, যেটা পাওয়ার পর আমরা দেখলাম যে এটা প্রথম অংশটুকু 8 দ্বারা বিভাজ্য শিওর। কিভাবে 8 দ্বারা বিভাজ্য এটা পুরা বিস্তারিত ব্যাখ্যা এখন একবার বলেছি, গত স্লাইডে 2 বার বলেছি, টোটাল 3 বার বলেছি।
ঠিক আছে, এটা কি দ্বারা বিভাজ্য? 8 দ্বারা বিভাজ্য। তো এখন 8 দ্বারা বিভাজ্য যদি কিছু একটা জিনিস থাকে, তার সাথে যখন 1 যোগ করা হয় এবং 1 যোগ করে পুরো জিনিসটাকে যখন 8 দ্বারা ভাগ করা হয়, পুরো জিনিসটাকে যখন 8 দ্বারা ভাগ করা হয়, তখন আমার এই একটাই অবশিষ্ট হিসেবে থাকে। এটা হচ্ছে নর্মাল কমন সেন্স। তো জাস্ট আমরা ওই কথাটাই লিখে দিব যে এটাকে এখন 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবেই। ঠিক আছে, তো এই হচ্ছে গিয়ে কথাবার্তা। একজন লিখছে 8x * x-1 কি 16 দ্বারা বিভাজ্য? ওকে ব্রো, জি 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 ভাই, ওকে ভাই, ওকে ভাই। আরেকজন লিখছে, ওটা পড়তে গিয়ে হচ্ছে কি ওর অ্যান্সার হয়েছে। জি, ওইটা 16 দ্বারা বিভাজ্য। তো আজকে ক্লাসের শেষ পোল এবং শেষ স্লাইড। তো চলেন আমরা হচ্ছে গিয়ে শেষ ভালোটা, শেষ স্লাইডটা হচ্ছে গিয়ে শেষ পোলটা কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। 2 মিনিট সময় পাবেন। জি, আপনারটা হয়েছে। নাম কি? জুহা। জুহা, আপনারটা হয়েছে। আচ্ছা, আমাদের শেষ কি? লাস্ট 15 সেকেন্ডস। এই যে আরেকজন পার্সন, নাম হচ্ছে নাহলা। অনেকেই পারছেন মাশাআল্লাহ। কিন্তু আজকে একটা মজার ব্যাপার হচ্ছে, আজকে যারা পারছেন না, এদের মধ্যে আমি তো নর্মালি ক্লাসে হচ্ছে নামগুলো দেখি। তো কিছু কিছু নাম হচ্ছে কি আজকে আমি প্রথম দেখছি আর কি, বুঝছেন? এরা আসলে নীরবে নিভৃতে হচ্ছে গিয়ে প্রয়োজনের সময় কথা বলে, এই জিনিসটা ভালো লাগছে। জিনিসটা ভালো লাগছে মাশাআল্লাহ। আচ্ছা, তো চলেন আমরা একটু দেখি এটার অ্যান্সারটা আসলে কি হবে। এটা খুবই ইজি পিজি জিনিস, অনেকেই পেরেছেন। কিছু কিছু মানুষের আবেগের সাথে খেলা হয়েছে, তারা হালকার জন্য পারেন নাই আর কি। তো এটা অ্যান্সারটা কোনটা হবে চলেন একটু দেখে নিই। ফার্স্ট হচ্ছে আমরা এটাকে লিখি। এটাকে লিখি, এটা কি আছে? x স্কয়ার্ড মাইনাস 4x প্লাস হচ্ছে 16। এক্স স্কয়ার্ড মাইনাস 4x প্লাস কত? 16। তো এখন বলছে এটা থেকে কত বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ হবে। এখন দেখেন, আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি পূর্ণবর্গ বানানোর জন্য যদি একটু চেষ্টা করেন, তাহলে দেখবেন একটুর জন্য বানাতে পারছেন না। একটুর জন্য, যে এখানে জাস্ট 2 ইন্টু এক্স ইন্টু 4 যদি থাকতো, তাহলে এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে যেত। খেয়াল করে দেখেন, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তার মানে যে এখানে যদি 8x থাকতো, তাহলে জীবনটা সহজ হয়ে যেত, যদি 8x থাকতো। কিন্তু 8x তো নাই। তো এই 8x বানানোর জন্য আমরা কি করতে পারি? আমরা এখান থেকে 4x বাদ দিতে পারি। আমরা যদি এখানে আরেকটু মাইনাস 4x থাকতো, তাহলে হচ্ছে এখানে 8x মাইনাস 8x লিখতে পারতাম। তো দেখেন, বলা হয়েছে কত বিয়োগ করলে। অনেকে ভাবে যে মাইনাস 4x বিয়োগ করলে। না ব্রাদার, মাইনাস 4x তো বিয়োগ করছি না, আমরা বিয়োগ করছি কিন্তু শুধু 4x। আমরা বিয়োগ করছি শুধু 4x কে। তার মানে এখানে যে রাশিটি আছে, এই রাশিটি থেকে যদি আমরা 4x কে বিয়োগ করি, এই রাশিটি থেকে যদি আমরা 4x কে বিয়োগ করি, তাহলে আমরা এরকম একটা টার্ম পাবো যে মাইনাস 8x। তাহলে আমরা এরকম একটা টার্ম পাবো, সেটা হচ্ছে x স্কয়ার্ড মাইনাস 8x প্লাস 16। তারপরে এটাকে আমরা পূর্ণবর্গ আকারে লিখতে পারবো, x মাইনাস 4 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে কোশ্চেনটা ছিল কত বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ হবে। তার মানে বিয়োগ করা লাগবে হচ্ছে গিয়ে 4x। তাহলে হচ্ছে গিয়ে আপনি একটা পূর্ণবর্গ টার্ম পাবেন। তো এটা একটু খেয়াল রাখতে হবে যে কোশ্চেনটায় মাঝে মাঝে হচ্ছে কি বলা হচ্ছে। তো এই টাইপ কোশ্চেন থাকলেই চেষ্টা করবেন এটাকে কিভাবে আপনার স্কোয়ারের ফরম্যাটে নেওয়া যায়।
এটা কিভাবে স্কোয়ারে ফরম্যাটে নেওয়া যায় এটা চেষ্টা করবেন, তাহলেই দেখবেন হচ্ছে জীবন। তো বাড়ির কাজটা হচ্ছে একটু বাসায় চেষ্টা করবেন, ইনশাল্লাহ হচ্ছে কি পারবেন। এত একটা কঠিন কিছু না, খুবই সহজ। সহজ হচ্ছে ইজি। আসলে জাস্ট একটু আপনার 10-15 মিনিট লাগবে আর কি হয়তো বা করতে, ঠিক আছে? 10-15 মিনিটও লাগবে না। তো এখানে হচ্ছে কি আজকে ক্লাসের শেষে হচ্ছে কি একটা কথা বলবো বলেছিলাম, তো হচ্ছে কি ওইটা বলে শেষ করি। সেটা হচ্ছে আমাদের যখন আমরা অবসর সময় পাই, তার ম্যাক্সিমাম কেসে যেটা হয় সেটা হচ্ছে আমরা সময়টা কেন জানি নষ্ট করি। আর নষ্ট না করলে আমরা এমন কিছু কাজে নিজেদেরকে লিপ্ত রাখি, সেটা হইতে পারে হচ্ছে গিয়ে আহ মানে গুনার কাজও হইতে পারে। যেমন হচ্ছে আপনি ওই দিন হচ্ছে কারোর সাথে খারাপ ব্যবহার করতেছেন, এটা কিন্তু একটা গুনার কাজ হবে। যেমন নর্মালি হয় কি, আমরা হচ্ছে বাবা মার সাথে তো এত একটা থাকা থাকা হয় না। দেখা যাচ্ছে বাবা মা চাকরি টাকরি থাকে, বন্ধু দিনের সবাই একসাথে থাকে, তো তাদের কথা মতো কিছু একটা করতেছেন না, বা হচ্ছে গিয়ে তারা কিছু একটা বলতেছে আপনি শুনতেছেন না, আপনি আছেন আপনার মোবাইল নিয়ে পড়ে। সেরকম বিভিন্ন ধরনের সমস্যা টমস্যা হওয়ার কারণে আমাদের দেখা যায় যে অনেকটা গুনাহের কাজে আমরা লিপ্ত হয়ে যাই আর কি। আমরা বড়দের সাথে হচ্ছে মনে করেন অসম্মানের সাথে কথাবার্তা বলতেছি, বা হচ্ছে গিয়ে যদি আমরা অন্যান্য দিক দিয়েও চিন্তা করি, যে যতটুকু আল্লাহর কথা চিন্তা করা দরকার তার একটু আমরা হচ্ছে কি চিন্তা করতেছি না, বা হচ্ছে গিয়ে ছোট ভাই বোনদের সাথে হচ্ছে খারাপ ব্যবহার করতেছি, এরকম বিভিন্ন জিনিসপত্র হয়। আচ্ছা, এগুলা না হয়ে ম্যাক্সিমাম কেসে যেটা হয় ভাই, আমরা ঘুমায় হচ্ছে গিয়ে সময়টা কাটাই ফেলি। তো এই যে আমরা একটা আমাদের একটা হায়াত, একটা নিয়ামত, এটা হচ্ছে মাঝে মাঝে আমরা মিস ইউজ করে ফেলি। তো বেসিক্যালি অবসর সময় আমাদের কি করা উচিত সেটা নিয়ে কি হচ্ছে গিয়ে কোনো গাইডলাইন কি আছে নাকি? আর গাইডলাইন যদি বলেন মুসলমানদের জন্য, তো হচ্ছে কি আলটিমেট গাইডলাইন আমার মতে কোরআন। আমার মতে না, এটা তো সর্বজন স্বীকৃত, এবং আপনারা যারা মুসলমান তারা হয়তো বা জানেন জিনিসটা। তো কোরআন কি আসলে কিছু বলে নাকি যে হচ্ছে অবসর সময় আমাদের কি করা উচিত? তো হচ্ছে কি 94, যে মাঝখানে একটা লিখেছিলাম না 794, এটা হচ্ছে 94 নম্বর সূরা 7 নম্বর আয়াতটা, বুঝছেন? তো কথাটা ডিরেক্ট যে অতএব যখনই তোমরা অবসর পাবে তখনই কঠোর ইবাদতে রত রত হবে আর কি। তো এখানে এটা মানে এই না যে ভাই তাহলে আজকে থেকে কি আমরা যখনই লেজার টাইম পাবো তখনই কি আমরা উজু উজু করে হচ্ছে গিয়ে নামাজে দাঁড়ায় যাবো নাকি? এটা করতে পারলে বেস্ট, এটা কোনো নিঃসন্দেহে বেস্ট। কিন্তু ইবাদত মানে এখানে এই না যে সবসময় হচ্ছে গিয়ে আপনি নামাজই দাঁড়ায় যাবেন, ব্যাপারটা এরকম আর কি। ঠিক আছে? তো ইবাদত মানে হচ্ছে যে কোনো একটা ভালো কাজ করা ইবাদত। ঠিক আছে? জাস্ট হচ্ছে ওইটার পিছনে যদি মোটিভটা থাকে আল্লাহ সন্তুষ্টি আর কি। যখন হচ্ছে কি আপনি একটা টাইম করতেছেন, পাস করতেছেন, তখন যদি আপনি এভাবে চিন্তা করেন এই হায়াতটা আমার জন্য একটা নিয়ামত, এই হায়াত অনেকে পাচ্ছে না, এতটুকু সময় অনেকে বাঁচতে পারে নাই। তো এই টাইমটা যে আমি পেয়েছি, এইটা যাতে কোনোভাবে ওয়েস্ট না হয় আর কি। ঠিক আছে? প্রত্যেকটা নিঃশ্বাসের দাম কিন্তু অনেক, বুঝছেন? আমলের দিক দিয়ে ইমানের দিক দিয়ে অনেক দাম আছে প্রত্যেকটা নিঃশ্বাস। তো এই যে এত বড় একটা নিয়ামত নিয়ে যে আপনি আছেন, সেটা আপনি মিস ইউজ করার আগে একবার একটু ভাবা উচিত আর কি। নর্মালি সারাদিন কিন্তু ব্যস্তই থাকেন, এই যে অন্যান্য টাইমটা যেটা থাকে, হয় কোচিং এর পড়া থাকে, নাহলে হচ্ছে গিয়ে আপনার নিজের পড়া থাকে, নাহলে এটা থাকে ওইটা থাকে। বন্ধের দিনেও অনেকে পড়েন, কোনো সমস্যা নাই, জাস্ট বিসমিল্লাহ বলে পড়াটা শুরু করেন। জাস্ট পড়াটা বিসমিল্লাহ বলে শুরু করেন, ওই টাইম পুরোটা ইবাদত হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা একটু চেষ্টা করব হচ্ছে গিয়ে যখনই কোনো কিছু একটা করব, সেটা যাতে হচ্ছে কি যে আলটিমেট সুপ্রিম পাওয়ার যিনি আমাকে হচ্ছে বাঁচায় রাখছেন, যিনি আমার এই সকল কিছুর কন্ট্রোলে আছেন, তার কথাটা একটু স্মরণ করতে, আল্লাহর কথা একটু স্মরণ করতে, দেখবেন হচ্ছে জীবন সহজ হয়ে যাবে। যত রকমের ডিপ্রেশন, যত রকমের ফ্রাস্ট্রেশন, যত রকমের উল্টাপাল্টা জিনিস হচ্ছে গিয়ে মাথায় আসে, যার কারণে জীবনটা হতাশাগ্রস্ত হয়ে যায়, দেখবেন হচ্ছে গিয়ে তার মধ্যে একটা শান্তি বয়ে যাবে। ঠিক আছে? এবং এই অবসর বলতে কিন্তু খালি 21শে ফেব্রুয়ারি ছুটি বোঝানো হয়নি, দিন শেষে অবসরও বোঝানো হয়েছে। মানে আপনি বেসিক যে নিড গুলা জীবিকার কারণে যা করেন, ওগুলার পরে যতটুকু সময় অবসর পান, এটাকেও কিন্তু এটার মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আমরা চেষ্টা করব আমাদের মস্তিষ্কে মানে অন্তরে লালন করার আল্লাহর কথা, মস্তিষ্কে ধারণ কথা আল্লাহর কথা, এবং হচ্ছে কর্মে পালন কথা আল্লাহ যা করতে বলছে তা। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইলো। আগামী সপ্তাহে সেম সময় হয়তো আবার দেখা হবে। আজকের ক্লাসে এমন কিছু যদি থেকে থাকে যেটা আপনি মনে করেন যে যেই প্রশ্নের উত্তর আপনি রেকর্ডিং দেখেও আপনার পক্ষে পাওয়া সম্ভব না, তাহলে সেই প্রশ্ন আপনি এখন আমাকে করতে পারেন। আমি চেষ্টা করবো আপনার জ্ঞান পিপাসা হালকা হলেও মেটানোর।